আজ আপনি আমার গায়ে হাত তুলেছেন, তাই না? আমার জীবনে আমার গায়ে কেউ হাত তোলেনি, আপনি তুলেছেন। ভালো হয়েছে। আমি আর আপনার কাছে কখনো যাব না। আমি আসলেই ভুল করেছি, সেই দিন বাবা মায়ের কথা না শুনে। আপনার মতো ফকিন্নি রাস্তার ছেলের কাছে আমি সুখে থাকতে পারবো না। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। ভুলেও আমাকে নিতে আসবেন না। আমাদের আর একসাথে থাকা হবে না। আমি ওই নরকে আর থাকতে পারবো না। হ্যাঁ, আমার ভালোবাসার চেয়ে বিলাসিতা প্রিয়। আপনার মতো ফকিন্নির কাছে আর থাকা সম্ভব না। রাত 10:30 বাজে। আবির টিউশনি শেষ করে ক্লান্ত শরীর নিয়ে বাসার দিকে হাঁটছে। কিছুদূর আসতেই আবির অল্প আলোতে দেখতে পায় একটা অন্ধকার গলিতে 4টা লোক একটা মেয়েকে নিয়ে সাইডে যাচ্ছে। আবিরের বুঝতে বাকি নেই তাদের উদ্দেশ্য একটাই, ধর্ষণ। আবির কি করবে? আশেপাশে তেমন কাউকে দেখছে না। মেয়েটার মুখ বোধহয় চেপে রেখেছে। ওরা 4জন আর আবির একা। যেভাবে হোক মেয়েটার কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। আবির আশেপাশে তাকিয়ে দেখে একটা মোটা 3 হাত লম্বা বাঁশ। ব্যাস, আর কোনো কথা নাই। ও বাঁশটা হাতে নিয়ে শক্ত করে ধরে অন্ধকারে ঢুকে 4জনকে এলো পাথারি মার। শতান 4টা আবিরের বলিষ্ঠ হাতের বাঁশের মার খেয়ে অজ্ঞান নয় পরলোক গমন করেছে কে জানে। মেয়েটা প্রচন্ড ভয় পেয়েছে, কারণ ভয়ে সে থরথর করে কাঁপছে। আর আবিরের কাণ্ড দেখেও সে অবাক। আবির দ্রুত মেয়েটার কাছে এসে বলে, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। ওরা শেষ, এবার আপনি বাসে যেতে পারবেন। অন্ধকার হওয়ায় আবির মেয়েটাকে তেমন দেখতে পাচ্ছে না। আবছা আলোতে যা দেখলো তাতে মনে হচ্ছে অনেক বড় ঘরের মেয়ে। মেয়েটা ভয়ে অস্থির হয়ে কান্না করতে করতে বলে, আজ আপনি না আসলে আমি শেষ হয়ে যেতাম। খুব ভালো করেছেন শয়তানগুলোকে মেরে। আরও মারা উচিত ছিল, মেরেই ফেলা উচিত ছিল। প্লিজ আপনি শান্ত হন। ওদের শাস্তি দিয়েছি, আপনি একা চলুন আপনাকে বাসে দিয়ে আসি। আপনার বাসা কোথায়? নিজাম রোড, বাড়ি নাম্বার 02। ও, সে তো কিছুটা দূর। আচ্ছা চলুন রিক্সায় পৌঁছে দিয়ে আসি। না না, আমি একাই যেতে পারবো। আপনি অনেক করেছেন, আপনার সমস্যা হবে। রাতটা অনেক হয়েছে, আপনাকে আর একা ছাড়া যাবে না। চলুন। ও আমার সাথে যেতে মনে হয় খারাপ লাগবে। আচ্ছা দুটো রিক্সায় যাবনি। না না, ঠিক তা না। আপনি খুব ভালো, আপনার সাথে যেতে আপত্তি নেই। তবে আপনার সমস্যা হবে, তাই বলেছি। আমার কোনো সমস্যা নেই, কারোর সাহায্য করতে কখনো সমস্যা থাকার কথাও না। এরপর আবির মেয়েটাকে নিয়ে মেন রোডের ল্যাম্পপোস্টের আলোতে আসে। ও যেন থমকে যায়, হার্টবিট বন্ধ হবার উপক্রম। এতক্ষণ রাতের আধারে মেয়েটাকে স্পষ্ট দেখা যায়নি, কিন্তু শহরে এই কৃত্রিম আলোতে মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আবির চুপ হয়ে আছে একদম। সে যেন অজস্র রূপের অধিকারী। ভাসানো মুক্তার মতো চোখগুলো তার বড় বড় পাপড়ি নিয়ে আবিরের দিকে একটু পরপর তাকাচ্ছে। চোখে পড়তেই আবির রিক্সা খোঁজার জন্য এদিক ওদিক তাকাচ্ছে। মেয়েটার মুখে খুব মায়াবী, একদম মায়ার পরিপূর্ণ মুখখানা। একটা বাচ্চা বাচ্চা ভাব আছে। একটা খালি রিক্সা পাওয়া গেল। মেয়েটাকে আগে উঠিয়ে আবির আস্তে করে উঠে খুব সাবধানে বসে। রিক্সা চলতে শুরু করে। আবির এমন ভাবে বসে আছে যেন রিক্সা দিয়ে পড়েই যাবে। মেয়েটার শরীর ঘেঁষে একদম চিপক হয়ে ও বসেনি। ও মেয়েটার কাছে থেকে দূরত্ব রাখার চেষ্টা করেছে, যাতে মেয়েটার গায়ে ওর গা না লাগে। মেয়েটা বসে বসে সব দেখছে। অপরিচিত ছেলেটা কি কষ্ট করছে যাতে ওর গায়ে তার স্পর্শ না লাগে। মেয়েটা আস্তে করে বলা উঠল, আপনি স্বাভাবিকভাবে বসুন। আপনাকে বিশ্বাস করেই রিকশায় উঠেছি, এত কষ্ট করতে হবে না। আপনি ফ্রি হয়ে বসুন। আবির মেয়েটার কথা শুনে চুপ করে বসে আছে। কেন জানি ও খুব লজ্জা পাচ্ছে। এরকম অসম্ভব সুন্দরী মেয়ে পাশে থাকলে কথা বলার কোনো জোর থাকে না। মেয়েটার ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে সে বেশ ধনী পরিবারের। আবির অন্যদিকে তাকিয়ে আছে, নিস্তব্ধ স্বর। ওরা দুজন রিকশায়। জীবনের প্রথম আবির এমন একটা মুহূর্তে সাক্ষী হচ্ছে, তাও এক অপ্সরার সাথে। আবির বসে বসে ভাবছে, মেয়েটা এই বিপদে পড়লো কিভাবে? একবার জিজ্ঞেস করে দেখবো। যদি রাগ করে খারাপও ভাবতে পারে, কিন্তু জানারও অনেক ইচ্ছে হচ্ছে। না, একবার জিজ্ঞেস করেই দেখি।
আবির আস্তে করে নম্রভাবে বলে উঠল। কিছু মনে না করলে জানতে পারি আপনি এই বিপদে পড়লেন কিভাবে? মেয়েটা মাথা নিচু করে কিছুটা অপরাধী ভাব নিয়ে বলে। ফ্রেন্ডের বাসায় জন্মদিনের পার্টিতে এসেছিলাম। পার্টি শেষ করে বের হতেই ও, শহরটা ভালো না, নারী পিপাসুতে ভরা। এরপর আসলে একা আসবেন না, সাথে কাউকে নিয়ে আসবেন। মেয়েটা দ্রুত সুরে বলে। আমি আমার গাড়িতেই এসেছিলাম আর গাড়িতেই যেতাম। ড্রাইভারকে 11টায় আসতে বলেছিলাম, কিন্তু আর ভালো লাগছিল না, তাই বেরিয়ে আসি। আর প্লিজ আপনি ভেঙে পড়বেন না, কিছু হয়নি তো। এরপর থেকে সাবধানে থাকবেন, তাহলে আর সমস্যা হবে না। আপনি আজ আমাকে বাঁচিয়েছেন, না হলে মারা যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আবির মেয়েটার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রয়, কিন্তু ভেতর থেকে কিছু একটা ওকে খোঁচাচ্ছে। তাইও আবার আস্তে করে বলে ওঠে। জীবনে এরকম হাজারটা বিপদ আসবে, সবগুলো আপনাকে লড়াই করেই জিততে হবে। হেরে যাওয়া মানে কি মৃত্যু? বরং জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকার আনন্দই অন্যরকম। মরে গেলেন তো সব শেষ। কি ভাবছেন মারা গেলেই বেঁচে যাবেন? কখনো না। ধরুন ওরা আপনার ক্ষতি করেই ফেললো, তাই বলে কি আপনার জীবন ওখানেই শেষ? ওরা আপনার দেহকে ভোগ করছে, আপনার মনকে না। আপনার মতো মনকে পরিষ্কার ঠিক না, সেখানে কোনো দাগও নেই। তাই দেহের জন্য মরে গিয়ে কি হবে? বরং মনকে শক্ত করে এসবকে কালো অতীত ভেবে সামনে এগিয়ে যেতে হবে। অনেক মেয়ে প্রতিদিন সুইসাইড করে, তারা একবার ভাবে না পরিবারটা তাকে চায়, তার দেহকে নয়। সে নিজেকে শেষ করে দিয়ে বরং পাপের ভাগে হলো। তাই মারা যাওয়াটা সব সমস্যার সমাধান না। যদি তাই হতো তাহলে শহরটা মৃত্যুপুরী হয়ে যেত। মেয়েটা অবাক হয়ে আবিরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো। মেয়েটা মনে সাহস পাচ্ছে। সে আবিরকে বলল। আপনি খুব সুন্দর করে কথা বলেন, ভালো মোটিভেট করতে পারেন। ও কিছু না, আপনাকে বোঝালাম যে মারা যাওয়াই সব সমস্যার সমাধান না। থ্যাংক ইউ সো মাচ। জি, আমি বুঝতে পেরেছি। আসলে মেয়েরা একটু আবেগপ্রবণ হয়ে থাকে, আবেগের বশে যা তা করে ফেলে। এটাই তো ভুল। কিছু পশুর জন্য সব হারিয়ে নিজেকে শেষ করে দেওয়াটা ভুল। তার চেয়ে সে চাইলেই নতুন এক জীবন শুরু করতে পারে, এই খারাপ অতীতটাকে ভুলে। একটা মেয়ে না হয় সব ভুলে নতুন করে শুরু করলো সব, কিন্তু এই পশুগুলো, এদের কি হবে? যে যা করবে তার শাস্তি সে অবশ্যই পাবে, শুধু সময়ের অপেক্ষা। এই তো সেদিন খবরের পাতায় পড়লাম মাইক্রো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, 10 জন স্পটে। জানেন এই 10 জন কারা ছিল? কারা? পলাতক আসামি। কত ধর্ষণ, কত খারাপ কাজ তারা করেছে তার হিসাব নেই। খুব বিশ্রী ভাবে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই তো বলি উপরওয়ালার উপর ভরসা রেখে সামনে এগিয়ে যেতে। আপনি সত্যিই খুব ভালো, অনেক ভালো বোঝাতে পারেন। তাই তো শিক্ষকতা করি। ও, আবির কিঞ্চিত হাসলো আর বলল। সে এক গোল্ডেন এগ, এত সহজে পাওয়া যায় না। আপাতত বেকার ছেলে আমি। চলে এসেছি আমরা, এটা আমার বাসা। আসুন, বাবার সাথে পরিচয় করিয়ে দিই। এত বড় একটা সাহায্য করলেন। না সমস্যা নেই, এটা আমার দায়িত্ব ছিল। আর মা বাসায় একা, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। আপনি ভালো থাকবেন। জি। এই এই দাঁড়ান, আপনার নামটাই তো বললেন না। মোহাম্মদ আবির আহমেদ। আপনার? অনেক সুন্দর নাম। তাহলে আজ আসি, ভালো থাকবেন আর সাবধানেও। তিশা আবিরকে বিদায় দেয়। ওরা যে রিকশায় এসেছিল সেই রিকশায় আবির ওর বাসায় চলে যায়। তিশার বাসায় গিয়ে বেল দিতেই ওর মা দরজা খুলে দেয়। তিশাকে এভাবে দেখে চিন্তিত হয়ে ওর মা বলে। এ কি, কি হয়েছে তোর? এই অবস্থা কেন? তিশা মাকে নিয়ে ড্রয়িং রুমে আসে। ওর বাবা ছোট ভাইও সেখানে বসা ছিল। তিশার বাবা অবাক। সে কিছু বলার আগেই তিশা বলে। আমি সব বলছি, তোমরা শান্ত হও। হয়েছে কি? এরপর তিশা পুরো ঘটনা বলে। বলতে বলতে কেঁদেই দেয়। তিশার মা তিশাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। ওর বাবা বলেন। তুই ছেলেটাকে নিয়ে আসতি, ছেলেটা কত বড় উপকার করেছে আমাদের। একটা ধন্যবাদ তো নিশ্চয়ই ওকে বলা যেত। হ্যাঁ, আর ছেলেটা না থাকলে তো। আমি বলেছিলাম, বাট আসেনি। মা কেঁদো না, না হলে আমিও কাঁদবো কিন্তু। না না, কাঁদছি না মা। আচ্ছা যাক তুই এর সরি আচ্ছা যাক তুই এরপর থেকে সাবধানে বাইরে যাবি। ড্রাইভার ছাড়া এক কদমও কোথাও যাবি না। ওকে। তিশার মা তিশাকে নিয়ে চলে যায়। তিশা বাবা মার খুব আদরের মেয়ে। তিশার বাবা বেশ ধনী একজন লোক। টাকা তার কাছে হাতের ময়লা। তিশাকে সে অভাব কিংবা কষ্ট দিয়ে বড় করেনি। বিলাসবহুল জীবন দিয়েছে তিশাকে তিনি।
তিশা এবার অনার্সে উঠেছে, বেশ সুন্দরী আর রূপবতী মেয়েও ওকে দেখলে প্রেমে পড়তে বাধ্য। আবিরও তার ব্যতিক্রম নয়। রাতের শহর, ঠান্ডা বাতাস এসে ওর মুখে লাগছে। আপনি রিক্সায় বসে বসে মিটমিট করে হাসছে আর তিশার কথা ভাবছে। তিশা মেয়েটাকে প্রথম দেখাই মনে ধরেছে আবিরের। কি মায়া মেয়েটার মুখে, ওর সবচেয়ে সুন্দর চোখগুলো আর ঠোঁটটা। তবে আবির তাকে খুব কম সময় দেখেছে। মেয়েটার দিকে বেশি সময় তাকিয়ে থাকা যায় না, থাকলে তার মায়া পড়তে বাধ্য। তাই আবির বেশিক্ষণ তাকায়নি। ও মনে মনে বলছে, প্রেম, ভালোবাসা, তাও তিশার সাথে, এজন্য এক বিলাসিতা। আমার মতো বেকার ছেলেকে তিশার মতো কিংবা তিশাই ভালোবাসবে, এজন্য এক বিলাসবহুল স্বপ্ন। এই স্বপ্ন সবভাবেই দেখা যায়, কিন্তু বাস্তবে এর কোনো বাস্তবতা নেই। বেকাররা তো বলতে গেলে এক প্রকার বোঝা। অর্থের অভাবে চাকরি হয় না, মেধা যেন সেখানে ঠুনকো জিনিস মাত্র। এই বেকাররা কাউকেই ভালোবাসতে পারে না, কাউকে ভালো লাগলেও বলতে পারে না। কি আজব সমীকরণ সমাজের। আবির সত্যি বেকার। আজ 1 বছর হলো ঢাকাতে এসেছে মাকে নিয়ে। এমএ পাস ছেলেটা আজও চাকরি পায়নি, বেকার সে। তাই মায়ের আর নিজের পেট চালানোর জন্যই সে টিউশনি করে। সাথে বাড়ি ভাড়া আর খাওয়া দাওয়া খরচ তো আছেই। একটা 2 রুমের বাসাতে থাকে ওরা, 6,000 টাকা ভাড়া। মাস শুরুর 5 তারিখের ভিতরেই বাড়িওয়ালার হাতে ভাড়া দিয়ে আসতে হয়। একটু দেরি হলেই কথা শোনা একটাও মিস হয় না। তারা বুঝে না একটা বেকার ছেলের কত কষ্ট হয় এত টাকা আয় করে। এত খরচ করে শেষমেশ নিজের জন্য কিছুই থাকে না। আবিরের বাবা অনেক বছর আগেই মারা গিয়েছেন। যা ছিল সব বেচে ঢাকায় এসে উঠেছে ওরা। আবিরের বিশ্বাস এই শহর একদিন ওকে খুশি দিবে, ওর কষ্টগুলো সব দূর করে দিবে, ওর অসুস্থ মায়ের মুখে হাসি ফোটাবে। আবির সেই বিশ্বাস নিয়ে প্রতিদিন এগিয়ে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। রাত 11টা 38 মিনিট। আজ অনেক দেরি হয়ে গেল। আবির ভাবছে মাটা বোধহয় খুব রাগ করবে। আবির বেল দিতেই দরজা খুললো। দরজা খুলে তো আবির যাকে দেখে তাকে দেখে তো পুরাই অবাক। আবির আশ্চর্য হয়ে বলে ওঠে, অহনা, তুমি? জি, আমি। আবির ভিতরে আসে, এসে আবার বলে, তুমি এত রাতে এখানে কেন? মা কোথায়? মানে মানে খালা ঘুমোচ্ছে। আমি ওনাকে ওষুধ খাইয়ে দিয়ে ঘুমিয়ে যেতে বলেছি। আপনার আসতে দেরি হচ্ছিল তাই বাসায় যাইনি। আর খালা তো অসুস্থ তাই না, তাই দেরি করে ঘুমোলে আরো অসুস্থ হয়ে পড়বে, তাই একটু ছিলাম। আবির অবাক হয়ে আছে অহনার কথা শুনে। অবশ্যই এ আর নতুন কি। অহনার দিনের অনেকটা সময় আবিরের মায়ের সাথেই কাটে। সরকারি ইউনিভার্সিটিতে এই বছর চান্স হয়নি অহনার। প্রাইভেটে পড়ানোর মতো ক্ষমতাও ওর বাবার নেই। তাই অহনার ইচ্ছা সামনের বছর আবার পরীক্ষা দেবে। তাই দিনের অনেকটা সময় আবিরের মায়ের কাছেই কাটায়। আবির মুখে হাসি এনে বলে, তুমি খুব ভালো একটা মেয়ে, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিয়ে ছোট করছেন শুধু। যাই হোক, টেবিলে খাবার দেয়া আছে, খেয়ে ঘুমিয়ে পড়বেন কেমন। আমি আসি। বলি আবুকে কিছু বলতে না দিয়ে অহনা উপরের তলায় চলে গেল। আবির 18-19 বছরের একটা যুবতী মেয়ের চঞ্চল ভাবে চলে যাওয়া দেখলো। অহনা আবিদের বাসার উপরতলা মানে 2 তলায় থাকে, তাই যখন খুশি তখন চলে আসতে পারে। এরপর আবির দরজা লাগিয়ে ফ্রেশ হতে চলে যায়। যাওয়ার আগে মাকে একবার দেখে নেয়। গভীর ঘুমে অতল মা। আবিরের মায়ের শ্বাসকষ্ট আর ডায়াবেটিস রোগ আছে। ঠিকমতো না চললে অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ঔষধের উপর জন্য বেঁচে থাকতে হয়। আবির ফ্রেশ হয়ে এসে খেতে বসে। ডিম ভুনা, বেগুন ভাজি আর ডাল। আবির খেতে শুরু করে। ওর লাইফে এত মজা করে কখনো খায়নি। অসম্ভব ভালো রান্না হয়েছে আজ। আশ্চর্য বিষয় হলো খাবারগুলো হালকা গরম, তাই আরো ভালো লাগছে। কিন্তু খাবার গরম কিভাবে? আমি সেই রহস্য এখন অনুসন্ধান করতে চাই না। আপাতত পেট ও মন দুটো ভরে খাওয়া যাক। আবিরের মন চাচ্ছে মাকে উঠিয়ে ধন্যবাদ দিতে এত মজা করে রান্না করার জন্য। এরপর খাওয়া দাওয়া শেষ করে প্লেট আর বাকি যা ছিল ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে আবির নিজের রুমে আসে। এসে পড়া টেবিলের কাছে গিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালাতেই একটা কাগজ দেখে। সেটা খুলে দেখে সেখানে লেখা, রাত না জেগে ঘুমিয়ে পড়ুন, শরীর খারাপ হবে। আবির চিরকুটটা পরে হেসে দেয়। ও ভাবছে, এই অহনা মেয়েটা কেমন অদ্ভুত, তাকে ঠিক বোঝা যায় না কিসের পাগলামি যে করে মেয়েটা।
আবির অহনার কথা মতো শুয়ে পড়ে। আসলে ও অনেক ক্লান্ত বটে, জেগে থাকার জোরও নেই শরীরে, তাই লাইটটা অফ করে শুয়ে পড়ে। নিস্তব্ধ রাত, মাথার উপর ফ্যানটা তার আপন গতিতে ঘুরছে। আবির মাথাটা নিচে দুই হাত দিয়ে ডিম লাইটের আলোতে তা দেখছে। এই শহরে নিচতলায় জানালা দিয়ে ঠান্ডা বাতাস পৌঁছায় না, কৃত্রিম বাতাস খেয়ে মন ভরতে হয়, জানালা বন্ধ করে রাখতে হয়। তখনও চোরের ভয় বা কখনো মশামাছি। এই বন্ধ জানালা আবিরকে মনে করিয়ে দেও কতটা অসহায়। তবে এসব ভাবনার মাঝে আজ একটা সুন্দর ভাবনা যোগ হয়েছে, যার জন্য বিষাক্ত এই ভাবনাগুলো আর প্রধান্য পাবে না। আবির তিশার কথা ভাবছে। তিশা সেই চিন্তিত ভীতু মুখখানা, সুন্দর করে কথা বলা, চোখে সেই চাউনি আর মিষ্টি ঠোঁটটা। আবির শুধু ভাবছে আর অবাস্তব স্বপ্ন দেখছে। ও মনে মনে বলছে, অবাস্তব স্বপ্ন দেখা কতই সহজ, যা ইচ্ছে তাই দেখতে পারি, কিন্তু এর স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা কে জানে। তিশার মতো কাউকে জীবন সঙ্গী করে পাওয়া সত্যিই বিলাসিতা। এই বেকারকে কে ভালোবাসবে? বেকারদের কোনো মূল্য নেই এই সমাজে। না, মূল্য আছে মেধার। যা মূল্য আছে সব টাকার, সামান্য একটা কাগজের কত মূল্য, মানুষের চেয়েও বেশি। মানুষের হৃদয়টা এই কাগজে মরে গেছে। অসহায় মানুষদের তারা দেখতেই পায় না এই সামান্য কাগজের জন্য। শুধু তাই নয়, সুন্দরকে সবাই ভালোবাসে, সুন্দর মনকে না। তিশা সত্যি অনেক সুন্দরী, হয়তো ওর মনও সুন্দর, কিন্তু আমি তো ওর ড্রাইভারের যোগ্যতাও রাখি না। ধুর, কি যে ভাবছি। তিশা তো হারিয়ে গেছে এই ব্যস্ত শহরে, হয়তো আর কখনো দেখা হবে বলে মনেই হয় না। ভালো লাগাটা মনেই সীমাবদ্ধ রয়ে গেল। এসব ভাবতে ভাবতে আবির কোনো এক সময় ঘুমিয়ে পড়ে ভাবাক্রান্ত মন নিয়ে। সকাল 7টা, আবির দ্রুত ঘুম থেকে উঠে পড়ে। আজ একটা ইন্টারভিউ আছে। ভাগ্যকে পরীক্ষা করা ছাড়া আবিরের আর কোনো উপায় নেই। যদি লেগে যায়। আবির ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসতেই মাকে দেখে। আবিরের মা ওকে দেখে বলে, উঠেছিস খোকা? রাতে ঘুমিয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে, তোর জন্য অপেক্ষা করতে পারিনি। গতকাল শরীরটা খুব খারাপ ছিল, ভাগ্য ভালো আহনা মেয়েটা ছিল বলে। কি লক্ষ্মী মেয়ে, কাল রান্না ও করে দিয়েছে। আমার রাত জেগে থাকতে সমস্যা হবে, তাই ও তোর জন্য অপেক্ষা করেছে। মেয়েটা সত্যিই খুব ভালো। আবির খাবার টেবিলে বসে অবাক হয়ে বলে, কাল রান্না তুমি করো নি? না রে, অহনা করেছে। গতবার না করলাম, মেয়েটা শুনলই না, বললো আপনি অসুস্থ, রেস্ট নিন, আজ আমি রান্না করে দিচ্ছি। শুধু তাই না, ঘরও পরিষ্কার করে দিয়েছে। কি রকম লাগে বল? আবির মনে মনে বলে, তাই তো বলি, আমার সবকিছু এত সুন্দর করে গোছানো, আবার আয়রন করা, বাহ। মেয়েটা অনেক ভালো। শ্বশুরবাড়ি যাওয়ার আগে এখান থেকে ট্রেনিং নিচ্ছে মনে হয়। আবিরের মা না হেসে আর পারে না। তিনি বলেন, তুইও না, আজও তোর ইন্টারভিউ আছে? হ্যাঁ, যাই, দেখি ভাগ্য পরীক্ষা করে। জানে ফলাফল শূন্য, তাও পরীক্ষা করতে দোষ কি? আল্লাহ ভরসা, তোর ভালো হবে, হতাশ হোস না। নে নাস্তাটা খা এবার তাড়াতাড়ি। আবির নাস্তা খেয়ে 8:20 দিয়ে বের হয়। মেন গেট থেকে বের হয়ে যাবে অমনি অহনা কোথা থেকে যেন আবিরের সামনে এসে দাঁড়ায়। আবির চমকে যায়, তাও নিজেকে সামলে বলে, খুব ভালোই রান্না করতে পারো তুমি, আর সবসময় মায়ের হেল্পও করো। তোমাকে যতই ধন্যবাদ দিই তা অনেক অল্প হবে, তাই তোমার কিছু লাগলে আমাকে বইলো। অহনা লজ্জাসিক্ত ভাবে মুচকি হাসে আর মাথা নাড়িয়ে আচ্ছা বলে। আবির কিছু বুঝে না, ও বলে, তাহলে এখন আসি। ইন্টারভিউ দিতে যাচ্ছেন? হ্যাঁ। গুড লাক। ভালো হোক খারাপ হোক, মন খারাপ করবেন না। আপনি একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তাই চেষ্টা করতে থাকুন। আপনার জন্য যেটা ভালো হবে ঠিক সেটাই হবে। আচ্ছা, থ্যাংক ইউ। শুনুন, টাইটা একটু ঠিক করে নিন। আবির বুঝতে পারছে না কিভাবে কি ঠিক করবে। আয়নাও নেই। অহনা আবিরকে এরকম দেখে আবিরকে চমকে দিয়ে টাইটা ঠিক করে দিয়ে লজ্জায় দৌড়ে উপরে চলে যায়। আবির শুধু তাকিয়ে দেখে। ও আর কি করবে, একটা হাসি দিয়ে বাচ্চা মেয়ে মনে করে বাইরে চলে আসে। হেঁটে মেন ডোরের দিকে যাচ্ছে আর ভাবছে, না, ওখানে কি করছিল? হয়তো কোনো কাজে, নাকি আমার জন্য দাঁড়িয়েছিল। তোর কি যে ভাবি। আবির সব চিন্তা বাদ দিয়ে অনেক কষ্টে বাঁচে ওঠে। আল্লাহ আল্লাহ করতে করতে সময় মতো পৌঁছে যায়। ওয়াশরুমে গিয়ে নিজেকে আবার গুছিয়ে নেয়, তারপর অপেক্ষা করতে থাকে। কয়েকজনকে ডাকার পর আবিরকে ডাক পড়ে।
আবির ভেতরে যায়, তাদের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেয়। তারা সবাই ইমপ্রেসড। আবির ভাবে এই বুঝি ভাগ্যের চাকা খুললো। তারা বলেন, আবির তো খুব খুশি, মনে মনে বলে। আজ থেকে আমি আর বেকার নই, মাটাকে আর কষ্ট করতে হবে না। আবির তাদেরকে খুশি হয়ে বলে, অসংখ্য ধন্যবাদ স্যার, আমি আমার সবটা দিয়ে কাজ করব ইনশাল্লাহ। জি অবশ্যই। তাহলে আমি বলে দিচ্ছি, বাইরে একজন আপনাকে সব বুঝিয়ে দিবে। থ্যাংক ইউ স্যার। আবির খুশি হয়ে বাইরে আসতেই একজন এসে আবিরকে বলে, আবির হাসেন, জি। আসুন আমার সাথে। এই লোকটা আবিরকে সাইডে নিয়ে বলল, স্যারদের তো আপনাকে খুব পছন্দ হয়েছে, জব তো একদম কনফার্ম। আবির হাসি দিয়ে বলে, ও জি, তা মিষ্টি খাওয়াবেন না স্যারদের? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আবির এবার কিছুটা বুঝতে পারছে যে সে কোন মিষ্টির কথা বলছে। আবির হাত মুট করে কিঞ্চিত হাসি দিয়ে বলে, তা ভাই মিষ্টির জন্য কত দিতে হবে? বাহ, বেশ চালাক আছেন তো। বেশি না, এই 10 দিলেই হবে। 10,000? লোকটা অট্ট হাসিতে ভেঙে পড়ে আর বলে, ভালো মজাও করতে পারেন দেখি, হা 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 হা। আর 2টা শূন্য লাগিয়ে দিন। 10,00,000? জি। আচ্ছা, আমার কপালে কি বড় লেখা আছে? মানে কি বলতে চাচ্ছেন? 10,00,000 টাকা আপনার কোথায় যে ভরে দেবো কল্পনাও করতে পারবে না, বুঝলেন? এসব ছাড়ুন ভাই, মেয়েটাকে সম্মান করুন, নলে কোম্পানি শেষ হয়ে যাবে। আবির আর কিছু না শুনে চলে আসে। লোকটা নিজেই বোধহয় বলদ হয়ে দাঁড়িয়ে আছে। আবিরের মাথা খুব গরম হয়ে গিয়েছে। ওর মধ্যে আছে শালার আর চাকরি করবে না, সারা জীবন বেকারই থাকবে। কিন্তু পরক্ষণই অহনার কথাটা মনে পড়লো। আবির ভাবে, ওর তো যোগ্যতা আছে, হেরে গেলে তো হবে না। কিন্তু এখন ওর মাথা ঠান্ডা করা প্রয়োজন। তাই মাথা ঠান্ডা করার জন্য চায়ের দোকানে বসে 1 কাপ চা খায়। খেতে খেতে দেখে একটা বৃদ্ধ রাস্তা পার করার জন্য অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছে, কিন্তু পারছে না। কেউ সাহায্যের জন্য আসছে না। আবিরের খারাপ লাগে। দ্রুত চাটা শেষ করে বিল দিয়ে বৃদ্ধার কাছে এগিয়ে যায়। চাচা আসেন, আমি এই রাস্তাটা পার করে দিচ্ছি। বৃদ্ধের চোখে মুখে যেন প্রশান্তির লক্ষ্য করা গেল। রাস্তা পার করে দিতে বৃদ্ধা আবিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আল্লাহ তোমার মঙ্গল করুন, তোমার সব ইচ্ছা পূরণ করুন। আমিন। বৃদ্ধা চলে যেতে হঠাৎ পিছন থেকে কে একজন বলে ওঠে। মানুষের সাহায্য করতে আপনার অনেক ভালো লাগে, তাই না? আবির পিছে ফিরে অবাক। ও বলে ওঠে, আরে আপনি এখানে? জি আমি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি ভালো। বৃদ্ধ লোকটাকে হেল্প করলেন দেখলাম। কাল ভেবেছিলাম মেয়ে মানুষ দেখে হিরো সেজেছেন, বাট না, আপনি সত্যিই খুব ভালো মানুষ। আবির কি বলবে ভেবে পাচ্ছে না, লজ্জা পাচ্ছে। আসলেও শকড। দিশা হাসি দিয়ে বলে, হারে মজা করছি। 4টা ছেলের কাছে থেকে বাঁচিয়েছেন। ভালো মানুষ না হলে কেউ এই ঝুঁকি নেয় না। যাকগে, তা আপনি এখানে একদম হ্যান্ডসাম হয়ে আসছেন। কোনো কাজে এসেছিলেন? আবির কিঞ্চিত হাসে আর বলে, বেকারদের কাজ একটাই, ইন্টারভিউ দেওয়া। তা কি মনে হয় এবার জবটা হবে? হতো তো, 10,00,000 টাকা চেয়েছে, কিডনি বেচে চাকরি করার ইচ্ছা নাই। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বলেছেন। সবাই কিডনি বেচে আইফোন কিনে, আর আপনি জব। আবির মুগ্ধ হয়ে তিশার হাসি দেখছে। রোদ্দুর উজ্জ্বল দিনে তিশার হাসিটা যেন চিকচিক করছে। তিশা হঠাৎ বলে ওঠে, এই যে এইভাবে কি দেখছেন? হুম, না মানে আপনি এখানে একা? একা না, ওই যে ড্রাইভার আঙ্কেল, শপিংয়ে এসেছিলাম। ও খুব ভালো। আচ্ছা তাহলে আমি আসি, ভালো থাকবেন। আরে আরে, কই যাচ্ছেন? দাঁড়ান। আজ আর কোথাও যাওয়া হবে না। কাল আমার এত বড় একটা উপকার করেছেন, একটা ট্রিট তো নিতেই হবে আপনাকে। ঋণ শোধ করছেন? মোটেও না, আপনার এই ঋণ কখনো শোধ হবে না। শুধু আপনাকে একটু খুশি করার জন্য। প্লিজ না করবেন না, না হলে কষ্ট পাবো। তিশার এভাবে বলায় আবির আর না করতে পারে না। আবির রাজি হয়, তিশা বেশ খুশি হয়। তিশা আবিরকে নিয়ে গাড়িতে করে ওর সবচেয়ে পছন্দের ক্যাফেটেরিয়ায় নিয়ে যায়। আবির সেখানে গিয়ে তো অবাক। এরকম জায়গায় ও আগে কখনো আসেনি, কারণ এরকম জায়গায় খাওয়া দাওয়া করার সামর্থ্য নেই। বেশ দামি জায়গা, আপনি শুধু শুধু এসব করছেন। আরে
আমি এমনি এখন এখানে আসতাম, আপনাকে পেয়ে আরো ভালো হয়েছে। আবিরের মনে একটা প্রশ্ন ঘুরপাক আছে, করবে কি করবে না ভাবছে, তাও আস্তে করে বলে ফেললো, যদিও প্রশ্নটার উপর ওর মুড ডিপেন্ডেন্ট করবে এখন। উত্তর ওর মনের মতো না হলে শেষ। আবির বলল। আপনার বিএফকে যে সাথে দেখছি না, সেও কি আসছে? তিশা আবিরের প্রশ্ন শুনে খুব হাসছে, খুব। আবির ভাবাচাকা খেয়ে বসে আছে তিশার হাসি দেখে। ও ভাবছে এটা তো হাসির কোনো প্রশ্ন ছিল না তাহলে। তিশা বলে ওঠে। বিএফ এখনো বানাইনি, মনের মতো কাউকে পাইনি আর কি। আবির হাঁপ ছেড়ে বাঁচে। আবির জানে তিশা হয়তো কখনো ওর হবে না, তাও ভালো লাগার মনের মতো মানুষটা যদি আগে থেকেই অন্য কারো হয়ে থাকে, সেটা মেনে নেওয়া খুব কঠিন। তিশা সিঙ্গেল শুনে আবির অনেক খুশি। আবির আজ সত্যি অনেক খুশি। ও ভেবেই পাচ্ছে না কি সব চেয়ে হচ্ছে। তিশাকে আবার এভাবে ফিরে পাওয়া সত্যি অকল্পনীয় ব্যাপার। আবির না চাওয়া সত্ত্বেও বলে। জি, দোয়া করলাম যেন খুব দ্রুত পেয়ে যান। দেখা যাক, ওয়েট, অর্ডারটা করি। বলুন কি কি খাবেন? এক গ্লাস পানি, আর কিছু না। আপনাকে ধোলাই দেওয়া লাগবে, এখানে পানি খেতে আসছি। বলেন কি কি খাবেন? তিশার ধমক খেয়ে আবির একদম চুপ হয়ে যায়। উত্তরে আস্তে আস্তে বলে। না মানে আমি তো চিনি না কিছু, আপনার ইচ্ছা মতো অর্ডার করুন। ওকে, আমার পছন্দের খাবারগুলোই আপনাকে আজ খাওয়াবো। তিশা এরপর অর্ডার করে। আবিরকে চুপচাপ দেখে বলে। রাগ করলেন বুঝি? আচ্ছা সরি, মজা করেছি। না না, আমি কিছু মনে করিনি। সত্যি তো? জি। আচ্ছা, তাহলে এবার আপনার জিএফ সম্পর্কে বলুন। এবার আবিরও কিঞ্চিত হাসে। কিছু বলার আগে তিশা রসিকতায় টঙ্কে বলে। আপনারও নাই, তাই না? জানতাম আমি, থাকলে আপনি অন্যরকম হতেন। যাক, ভালোই হলো। আবির শুধু হাসে। মেয়েটা বেশ চালাক। হঠাৎই আবিরের কানে কিছু একটা ভেসে আসে। মামা, মালটা জোস তাই না? ইস, এক রাতের জন্য। আবির মুহূর্তে ঘুরে তাকিয়ে দেখে ওদের পিছনে টেবিলে বসা দুইটা ছেলে তিশার দিকে তাকিয়ে এসব বলছে। আবির প্রচন্ড রাগী মানুষ, এমনই এইরকম শান্ত, কিন্তু রাগলে শেষ। আবির তিশার দিকে তাকায়। তিশা কিছু বুঝতে পারছে না। হঠাৎ আবিরের মুখ একদম লাল হয়ে গিয়েছে। কেন? মামা দেখ, ওর বউ। আবির ঠাস করে এক লাফে উঠে পেছনে ওই ছেলেদের কাছে গিয়ে যে ছেলেটা উল্টোপাল্টা কথা বলেছিল ওর কলার ধরে টেবিলে রাখা ছুরিটা হাতে নিয়ে ওই ছেলেটার গলায় থেকে প্রচন্ড রাগীভাবে বলে। বল, এবার কি যেন বলছিলে, বল। ওই ছেলের সাথে থাকা অন্য ছেলেটা আবিরের এভাবে দেখে ভয়ে সে কি দৌড়। তিশা সহ অন্যরা স্তব্ধ হয়ে আছে আবিরকে দেখে। আর এই ছেলেটা ভয়ে রীতিমতো কাঁপছে। আবির আবার রাগীভাবে বলে। মেয়েদের নিয়ে খারাপ কথা করিস না, এই ছুরি দিয়া জিব্বা কাটে ফেলবো আজকে তোর। ভাই মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আর জীবনেও এমন হবে না। আবিরকে এভাবে দেখে ক্যাফের ম্যানেজার আরো অনেকে এসে পড়ে। স্যার কি হয়েছে? উনি কি করেছে? জানোয়ার, সেই কখন থেকে ওনার নামে খারাপ খারাপ কথা বলে আসছে, ও টেস্ট করতেছে। ওরা আজকে মেরেই ফেলবো। স্যার প্লিজ শান্ত হন, আমরা কি পুলিশের হাতে তুলে দিচ্ছি, আপনি প্লিজ শান্ত হন। না, এদিকে আয়। আবির ছেলেটাকে টেনে দিশার সামনে এনে বলে। মাপ চা, বল আজকে থেকে সব মেয়ে আমার বোনের মতো। আপু মাফ করে দেন, বল। ছেলেটা কান্না করতে করতে আকুতি মিনতি করে বলে। আপু প্লিজ মাফ করে দিন, আজ থেকে সব মেয়ে আমার বোন। ভাই মাফ করে দেন। এরপর আবির ছেলেটাকে ছাড়ে। ছেলেটা কোনো রকম সেখান থেকে পালিয়ে যায়। আবিরের এই কাণ্ড দেখে সেখানে উপস্থিত সবাই হাততালি দেয়। ম্যানেজার বলে। স্যার শান্ত হন, এই তাড়াতাড়ি স্যারের জন্য একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসো। স্যার ছুরিটা। ও নিন। ম্যানেজার আবিরের কাছ থেকে ছুরিটা নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। আবির আবার তিশার সামনে গিয়ে বসে। তিশা শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। আবির নিজেকে শান্ত করছে। তিশার দিকে এখনো তাকায়নি। ঠান্ডা জুসটা একটু খেয়ে তিশার দিকে তাকায়। তিশা হা করে আছে। আবির চুপচাপ বসে আছে। তিশা বলে ওঠে। এটা কি ছিল? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। না মানে ছেলেটাকে আসলে আপনাকে নিয়ে অনেকক্ষণ যাবৎ খুব বাজেই মন্তব্য করছিল, তাই রাগটা ধরে রাখতে পারেনি, সরি। কিসের সরি? আপনি আসলে কি, হ্যাঁ?
জাস্ট আমাকে নিয়ে উল্টো পাল্টা বলছে বলে এত রাগ? আমি কিন্তু আপনার ওপর ক্র্যাশ খেয়েছি। কি যে বলেন না, আসলে আমি এমনই, চুপ করে থাকলে ছেলেটা আরো সাহস পেয়ে যেত। ও আর জীবনেও এ কাজ করবে না। তিশা হঠাৎ হাসতে শুরু করে। আবির বুঝতে পারছে না কি হলো। তিশা হাসতে হাসতে বলে, ছেলেটার ফ্রেন্ড আপনাকে এভাবে দেখে ভয়ে যে দৌড়টা দিছিল না, সেটা দেখার মতো ছিল। আবিরও হাসছে আর মুগ্ধ হয়ে তিশাকে দেখছে। আবিরের তো মন চাচ্ছিল দুজনকে আচ্ছা মতো পিটাইতে, বাট পাবলিক আর এরকম পরিবেশে মারলে ঝামেলা হবে, তাই এভাবেই সাহায্য করেছে। তিশা বলে, সত্যি আমি ইমপ্রেস আজ আপনার উপর। আপনি একদম আমার মন। জি। না কিছু না, খাওয়া শুরু করুন, ঠান্ডা হয়ে যাবে না হলে। আচ্ছা। আবির এরকম মজার খাবার আগে কখনো খায়নি, তাই খুব মজা করেই খাচ্ছে ও। তিশা আবিরকে দেখছে আর ভাবছে, উনি খুব ভালো একজন মানুষ, ঠিক আমার মনের মতো, যে আমাকে সব কিছু থেকে আগলে রাখবে। বেশ কেয়ারিং উনি, অনেক ভালো উনি। এইরকম একজনকে পাওয়া ভাগ্যের ব্যাপার। কি করব আমি? ওনাকে হারাতে দেওয়া যাবে না, কখনোই না। খাওয়া দাওয়া শেষ হলে ওরা আইসক্রিম খাচ্ছে। হঠাৎই তিশা বলে ওঠে, আচ্ছা, আপনার ফোনটা দিন তো, আমার ফোনের টাকা নেই। ও, এই যে নিন। তিশার ফোনে কল দিয়ে রেখে দেয়। ওর ফোন সাইলেন্ট করা থাকে সব সময়। ও ফোন দিয়ে বলে, উফ, ধরছে না, থাক নিন। আবির ফোনটা পকেটে রেখে দিয়ে বলে, আপনি অযথা খরচ করলেন। আচ্ছা, আমার চাকরি হলে আপনাকে আমি ট্রিট দেবো। ততদিনে আমার বিয়ে হয়ে যাবে। আবিরের বুকে ছ্যাদ করে ওঠে। তাও তিশার সাথে হাসতে বাধ্য হয়। তিশা আবার বলে, আপনি কয়টা টিউশনি করান? মোট 8টা। কত পান সব মিলিয়ে? আবির আস্তে করে বলে, প্রতিটা 3000 করে দেয়। খুব কষ্ট হয় তাই না? আর এত অল্প টাকায় চলে? জীবন তো থেমে থাকে না, এভাবেই চলতে হয়। আর হলো কষ্ট, সে আমার পরম সঙ্গী। আচ্ছা বুঝলাম, আপনি খুব শীঘ্রই অনেক খুশি হবেন। এখন চলেন, উঠি। আবির বুঝতে পারলো না তিশা কি বললো। এরপর ওরা চলে আসে। বিকেলের দিকে আবির খবরের কাগজ দেখছিল খুব মনোযোগ দিয়ে। হঠাৎই ফোনে কল আসে। আবির আনমনে রিসিভ করে কানে দেয়। আসসালামু আলাইকুম, কে বলছেন? তুমি কি আবির? জি, আপনি কে বলছেন? ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনবে না বাবা, তুমি তো টিউশনি করাও তাই না? জি আঙ্কেল। এক কাজ করো, আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, চলে আসো। আমার ছেলেটাকে তুমি পড়াবে। আমার একজন ভালো স্যার দরকার। বাবা না করবে না প্লিজ? না না আঙ্কেল, আমি আসছি। ওকে, আসো তাহলে। ফোন ডাকতে মেসেজ চলে আসে। আবির ভাবছে হয়তো ওর কোনো ছাত্রের পরিচিত কেউ হবে, কিন্তু আবির জানে না ও কতটা অবাক হতে চলেছে। ও অ্যাড্রেস অনুযায়ী সেখানে পৌঁছে অবাক, মানে বাকরুদ্ধ। এই যে তিশার বাসা, তাহলে তিশা। আবির দারোয়ানকে ও কথা বলতেই সাথে সাথে ওকে তিশাদের বাসায় নিয়ে আসে। বেল দিতেই তিশা দরজা খুলে। আবির তিশাকে দেখে যেন বিশ্বাস হচ্ছে না। একেই তো পরীর মতো লাগছে, তার উপর এইসব যে কি হচ্ছে। আবিরের মাথায় কিছুই ঢুকছে না। তিশা আবিরকে দেখে মুচকে আসছে। ও ভেতরে আসতেই তিশা ওকে নিয়ে ওর বাবার কাছে ড্রয়িং রুমে চলে যায়। এসেছো, বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিশা তোমার কথা সব বলেছে, তুমি আমার মেয়েটার জীবন বাঁচিয়েছো। সত্যি আমি ঋণী তোমার কাছে। আরে না না আঙ্কেল, কি যে বলছেন, মোটেও না, এটা আমার দায়িত্ব ছিল। যাই হোক, তুমি আমার ছেলেটাকে পড়াবে। একদম পড়াশোনা করতে চায় না, সপ্তাহে প্রতিদিন ওকে পড়াবে তুমি। কিন্তু আঙ্কেল, আমার যে অন্য টিউশনি আছে। হ্যাঁ জানি তো, ওগুলো ছেড়ে দাও, শুধু আমার ছেলেকে পড়াবে। বেতন নিয়ে একটু ভাববে না। 3500 টাকা দিব মাসে। অবশ্য এটাও কম, আস্তে আস্তে আরো বাড়াবে। আবির চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তিশা মুচকি হাসছে। আবির বলে, আঙ্কেল, এটা অনেক বেশি, মানে সত্যি অনেক। এত দিতে হবে না, আপনি কমিয়ে দিয়েন। আস্তে আস্তে আরো বাড়বে। আরে এটা সামান্য, আমার ছেলে যে দুষ্টু, এটা ওকে পড়ানোর জন্যই পারিশ্রমিক, তুমি গ্রহণ করো। আবির তিশার দিকে তাকায়। তিশা ইশারায় হ্যাঁ বলতে বলে। আবির ভাবে, তিশাকে এক নজর কাছ থেকে দেখতে পাওয়া যাবে, সাথে ভালো বেতনও। আল্লাহ বোধহয় মুখ তুলে চাইলেন। আচ্ছা আঙ্কেল, আমি রাজি। আমি টানা 3-4 ঘন্টা পড়াবো, পরিশ্রম করে পারিশ্রমিক নিতে চাই।
আচ্ছা আচ্ছা, সত্যিই তুমি খুব ভালো ছেলে। দাঁড়াও, তোমার ছাত্রের সাথে পরিচয় করিয়ে দিই। নিলয়, নিলয়, এদিকে আয়। নিলয় অন্য রুম থেকে চলে আসে। তিশার বাবা বলে, ও এবারে ক্লাস 7-এ পড়ে, খুব দুষ্ট। নিলয়, এটা তোর নতুন স্যার, সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাল থেকে স্যারের কাছে পড়বি। আচ্ছা। তাহলে তুমি কাল থেকে এসো। জি অবশ্যই, আমি সকাল 7টায় আসবো। সকালে পড়লে ওর জন্য ভালো হবে। একদম ঠিক বলেছ। বাবা, এত সকালে? আমার ঘুম। অনেক ঘুমিয়েছিস, এবার পড়াশোনা কর। ওকে। আঙ্কেল তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, কাল চলে এসো সময় মতো। ওকে। আবির চলে আসতে নিলে তিশাও আবিরের সাথে আসে। বাইরে এসে বলে, কি খুশি তো? অনেক বড় একটা উপকার করলেন। নিলয়কে পড়িয়ে আমার সাথে আড্ডা দিবেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা দেব। থ্যাংক ইউ। কাল সময় মতো চলে আসবেন, না হলে চাকরি থেকে আউট করে দিব। আবির হাসে। তারপর তিশাকে বিদায় দিয়ে চলে আসে। আবির রাস্তা দিয়ে একা হাঁটছে। পরন্ত গোধূলি বিকেল। আবির হাঁটছে আর মনে মনে বলছে, তুমি কল্পনার জগৎ থেকে ঝড়ের বেগে এলে আমার বাস্তব জীবনে। তুমি মিষ্টি হাসি নিয়ে, মধুর আবেশে, মুগ্ধতা সরলে আমার শূন্য হৃদয়ে। আবির বাসায় ফিরে আসে। আসছি ওর মা ওকে প্রশ্ন করে, কি রে খোকা, তখন তড়িঘড়ি করে কই চলে গিয়েছিলি? আমাকে কিছু বলিও না। আবির চুপচাপ মন খারাপের মতন করে ফ্রেশ হয়ে এসে মায়ের সামনে বসে। আবিরের মার খুব চিন্তা হচ্ছে। সে আবার বলে, দেখ বাবা, কিছু হলে আমাকে বল, চিন্তা হচ্ছে কিন্তু। এবার আবির আস্তে আস্তে বলে, মা, 35,000 টাকার একটা চাকরিই পেয়েছি। আবিরের মা তো পুরো অবাক। তিনি সাথে সাথে অনেক খুশি হয়ে যান আর বলেন, কি বলিস, সত্যি? কিভাবে, কোথায় পেলি এত বেতনের চাকরি? এরপর আবির ওর মাকে সেই প্রথম থেকে সব খুলে বলল। ওর মা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে অমূল্য মুক্ত ছড়া হাসি দিয়ে বলল, খুব ভালো করেছিস মেয়েটাকে বাঁচিয়ে, সবসময় এভাবেই থাকবি। কিন্তু বাবা, তুই এতগুলো টিউশনি ছেড়ে একটা টিউশনি করবি, এতটা খারাপ দেখায়? এটা তো খারাপ দেখায়, মানুষ ভাববে তুই লোভী। টাকার লোভ দেখিয়ে তোকে কিনে নিয়েছে তিশার বাবা। আচ্ছা মা, আমি টিউশনে করিয়ে মাত্র 24,000 টাকা পেতাম, যা থেকে ভাড়া আর বিদ্যুৎ ও গ্যাস বিল সহ মোট 8,000 টাকা কেটে যেত। থাকতো 16,000 টাকা। সেখান থেকে পুরো মাসে বাজার 7,000, তোমার ওষুধ 5,000 টাকা, হাতে থাকে মাত্র 4,000 টাকা। এ টাকা যায় গাড়ি ভাড়া আর টুকটাক খরচে। তোমাকে যে একটা নতুন শাড়ি কিনে দেবো তাও পারি না কিছু টাকা সেভ করতে। দিন দিন সবকিছুর মূল্য বেড়েই যাচ্ছে। 24,000 টাকা দূর থেকে বড় মনে হলেও 30 দিনে সেটা ভেঙে শূন্য হয়ে যায়। তো এই সুবর্ণ সুযোগে আমি কিভাবে হাতছাড়া করি বলো? আর হইলো লোভ, আমাকে 30 দিনই পড়াতে হবে, দিনে 3-4 ঘন্টা। তাহলে এর জন্য কি একদিনে 1200 টাকা মূল্য পড়ে না? আমি পরিশ্রম করেই টাকা নেব, এসব কিছু ভেবেই রাজি হয়েছি। আর একটা কারণ হলো তোমার কাছে থাকতে পারবো অনেক সময়। আগে 8টা টিউশনি করতে গিয়ে অনেক ব্যস্তই থাকতাম, এখন শুধু একটা। তাহলে বলো আমি কি ভুল করছি? আবিরের মা অবাক হয়ে আছে। তিনি অবাক সুরে বললেন, তুই এত কিছু ভেবেছিস? আমি শুধু ভাবতে পারলাম না। একজন মধ্যবিত্তের ইনকাম 24,000 টাকা না মা, এর চেয়ে রিক্সাওয়ালা বেশি ইনকাম করে। প্রতিদিন 1,000 টাকা ভাড়া পেলে মাসে 30,000 টাকা। তাহলে তো রিক্সাওয়ালাও মধ্যবিত্ত। জানো মা, এই 8 জনের সবাই কিন্তু ঠিক মতো বেতন দেয় না। অনেকে এটা ওটা বলে ঘোরায়। খুব খারাপ লাগে বারবার বেতন চাইতে, না চাইলে দিতেই চায় না। তো এত কিছু ভেবেই রাজি হওয়া। আচ্ছা আচ্ছা, বুঝেছি। এখন তুই রেস্ট নে, আমি তোর জন্য একটু পিঠা বানাই। আচ্ছা তুমি বানাও, আমি ছাদ থেকে একটু ঘুরে আসি, অনেকদিন হলো যায় না। কিছু লাগলে কল দিও। আচ্ছা। আবির অবশিষ্ট পেপারের পাতাগুলো নিয়ে ছাদে যায়। বিকেল শেষ হতে অনেকটা সময় বাকি এখনো। বাচ্চাদের মতো জোর করে যেন পাখিগুলো আকাশের বুকে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। এই তো আর কিছুক্ষণ পর সবাই তাদের নিরে ফিরে ফিরবে। আবির ভাবে, ওদের মাও কি বকা দেবে দেরি করে বাসায় ফিরলে? আবির এসব বলে নিজে মুচকি আসছে। ছাদটা বেশ বড়, বসার জন্য ব্যবস্থা করা আছে টুলের মতো। আবির একটা টুলে গিয়ে বসে। পত্রিকাটা খুঁটে খুঁটে দেখছে। গোধূলি বিকেল, ঠান্ডা দমকা হাওয়া। আবিরের চুলগুলো বাতাসে উঠছে।
আবির দেখতে একদম সাধারণ একটা ছেলে, কিন্তু ওর মুখে এক আলাদা ভালো লাগা আছে। হাতের বাহুতে আর মনে খুব জোর আছে। না হলে ছেলেটা এতদিন হারিয়ে যেত। প্রতিনিয়ত জীবনের সাথে লড়াই করে যাচ্ছে ছেলেটা, হার মানতে শিখেনিও। আবির আপন মনে মনোরম এই প্রকৃতির মাঝে যখন ডুবেছিল, তখন হঠাৎ চেনা পরিচিত একটা মিষ্টি ঘ্রাণ আর কারো অস্তিত্বের অনুভব হয় ওর। মাথা তুলে তাকিয়ে দেখা না, হাতে কফির মগ, একটি নয় দুটো। আবিরের রহনাকে দেখে অবাক। আকাশি রঙের সালোয়ার পরেছে। অহনার চুল খুব ঘন আর বড়, আর চুলগুলো ছাড়া, তাই হয়তো মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। মাতাল কলা এক ঘ্রাণ। এই ঘ্রাণ যে কোনো পুরুষকে মাতাল করে ফেলবে। অহনা কেন আবিরের পছন্দের মতো চুলগুলো পিছনে থেকে ঘুরিয়ে সামনে ফেলে রেখেছে কে জানে। অহনা কি জানে আবিরের এভাবে পছন্দ? জানলো কিভাবে জানে, আর কেনই বা জানে? ফর্সা হাতে কফির মগটা আবিরের দিকে এগিয়ে দেয় অহনা, সাথে একটা ছোট্ট করে মিষ্টি হাসি। আবির অজান্তেই হাত বাড়িয়ে গ্রহণ করে আর ওর দিক থেকে চোখ নামায়। অহনা পেপারটা ভাঁজ করে পাশে রেখে আবিরের পাশে আস্তে করে বসে। আবির ততক্ষণে কফির মগে চুমুক দিয়েছে। অহনা আবিরের দিকে তাকাতেই আবির বলে, বেশ ভালো কফি বানিয়েছো। এত গুণ তোমার, বাহ, স্বামী অনেক হ্যাপি হবে তোমার। আবির পরন্ত বিকেলের আলোতে স্পষ্ট খেয়াল করে অহনার গাল দুটো লাল আভা ধারণ করেছে। চোখ মুখ লুকানোর ব্যর্থ চেষ্টা করছে, মানে সে লজ্জা পেয়েছে। আবির হাসতে হাসতে কফির মগে আর একটা চুমুক দিয়ে বলে, এত লজ্জা পেতে হবে না, সত্যিই বলেছি, দেখো তুমি। অহনা কফির মগে প্রথম চুমুকটা দিয়ে বলল, আজ হঠাৎ ছাদে আসলেন? খুব কম আসেন তো আপনি, তাহলে আজ? কারণ তো একটা আছে, শুনলে তুমি খুশি হবে। কি? কি বলুন না প্লিজ, আমি শুনবো। বলছি, আমি একটা নতুন টিউশনি পেয়েছি। মাসে 30 দিনই পড়াবো, 3-4 ঘন্টা করে। বেতন কত জানো? কত কত? 35,000 টাকা। ওয়াও, খুব ভালো। তাহলে বাকি টিউশনিগুলো? ছেড়ে দিব। এটা এক প্রকার জবের মতোই, তাই মন দিয়ে এই কাজটা করবো। ছাত্রকে ক্লাসের ফার্স্ট বয় বানাবো। যাক, আপনার জন্য খুব ভালো হলো, খুব খুশি হয়েছি। আবির অবাক হয়ে বলে, আচ্ছা, আমাকে তোমার লোভী মনে হয় না? মোটেও না, আপনার সবই তো আমি জানি। খুব কষ্ট করে চলতে হতো, এখন না হয় একটু আরাম পাওয়া যাবে। তুমি সত্যিই আমাকে বোঝো। আমি এতটুকু বলতে পারি, তুমি নিঃসন্দেহে একজন ভালো গুণবতী মেয়ে। প্লিজ আর লজ্জা দিবেন না, আমি খুব সাধারণই, এত গুণ নেই আমার। আবিরের কফির মগটা রেখে একটু হাঁটাহাঁটির জন্য ওঠে। অহনা কি মনে করে যেন আবিরের মগ থেকে এক চুমুক কফি খেয়ে নেয়। লিপস্টিক লাগায়নি ওই মায়াবী ঠোঁটে, তাই দাগ লাগার ভয়টাও নেই। আবির হেঁটে এসে বসে কফিটা শেষ করে বলে, এই যে তোমার মগ, কফিটা খুব মজার ছিল, এখন আরো ভালো লাগছে। মা নিচে একা, আমি এখন যাই, তুমি থাকবে? অহনা মাথা নাড়িয়ে না বলে। আবির বলে, আচ্ছা তাহলে চলে এসো, আমি আসি। অহনা একটা মিষ্টি হাসি দিয়ে আচ্ছা বলে। আবির নিচে চলে আসে। অহনার কফির দিকে তাকিয়ে আছে। ও কিছু হয়তো ভাবছে, যা ও ছাড়া কেউ জানে না। রাত 11টা 23 মিনিট। আবির পড়া টেবিলে বসে পড়ছে। পড়ালেখার কোনো শেষ নেই। শেষ নিঃশ্বাস পর্যন্ত পড়াশোনা করা যায়। বিদ্যা মানুষের জ্ঞান প্রতিনিয়ত বিকশিত করে। যে যত পড়বে তার জ্ঞান তত বাড়বে। আবির গভীর মনোযোগ দিয়ে জ্ঞান আহরণ করেছে। আজকের মতো যখন পড়া শেষের পথে, ঠিক তখনই আবিরের ফোনে কল আসে। ও রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? বলুন, কে হতে পারি আমি? আবির কাছের কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে। ও অজান্তেই বলে, তিশা। বাবা, 2 দিনের কণ্ঠ মনে বসে গিয়েছে। বা, এগে মাম ইমপ্রেস। না না, তেমন কিছু না। হ্যাঁ হ্যাঁ, সবই বুঝি। যাই হোক, আজ সারপ্রাইজটা কেমন লাগলো? অসম্ভব ভালো, সত্যি অনেক বড় একটা উপকার করেছেন আমার। অসংখ্য ধন্যবাদ দিলেও কম হবে। ও, আর আপনি যে আমার উপকার করেছিলেন তা কি কম? আরে ওটা কিছু না। তাহলে এটাও কিছু না। আপনি যে এত রাগী আমি ভাবতেও পারিনি। আচ্ছা, আমাকে এভাবে সবসময় প্রোটেক্ট করবেন তো? আবির তিশার কথায় অবাক হয়ে যায়। ও বলে, জি, কি বললেন?
না না, কিছু না। আচ্ছা, কাল তাড়াতাড়ি আইসেন, গল্প করব আপনার সাথে। একা একা ভালো লাগে না। আপনি আবার একা? কত ফ্রেন্ড আপনার? ফ্রেন্ডের সাথে কি প্রেম? যাক, রাখেন এগুলো। এখন ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। আপনি ঘুমাবেন কিন্তু, না হলে চাকরি নট। আচ্ছা আচ্ছা, ঘুমাবো, এই যে ঘুমিয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, মজা করেছি, একদম রাগ করবেন না। ঘুম আসলে ঘুমিয়ে পড়লেন। বাই। বাই। তিশা ফোন রেখে দেয়। আবিরের কেন জানি খুব ভালো লাগছে। ওর মনে হচ্ছে তিশারও ওকে ভালো লেগেছে, কিন্তু পরক্ষণেই আবির ভাবছে। ভালো লাগা থেকে ভালোবাসার শুরু, কিন্তু এই ভালোবাসার অনেক জটিলতা আছে। তিশা ধনী আর আমি গরিব, কোনোদিন সম্ভব না। ওর বাবা কোনোদিনও মানবে না, কোনোদিনও না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আমার মনের মাঝে থাক, দূর থেকে না হয় ভালোবাসি। রাতটা শেষ হয়। ভোরের আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ না করলেও সকাল ঠিকই হয়েছে। আবির দ্রুত উঠে ফ্রেশ হয়ে চলে যায় তিশাদের বাসায়। নীলয় রেডি হয়ে বসেছিল। আবির বেল দিতেই তিশার মা দরজা খুলে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি আবির, তাই না? নিলয়ের স্যার। জি আন্টি। আসো আসো। নিলয় উঠে বসে আছে। এরপর আবির নীলয়কে পড়ানো শুরু করে। তিশার সাথে এখনো দেখা হয়নি। 10টা বাজতেই গুড মর্নিং স্যার। আবির পাশে তাকাতেই দেখে তিশা নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। আবির কিঞ্চিত হাসে। তিশা নাস্তাটা রাখে। তিশা বলে, নিলয়, যা নাস্তা করে আয়, মা ডাকছে। নীলের জন্য অপেক্ষায় ছিল। তিশা বলার সাথে সাথেই উঠে পড়ে তো। আবির অবাক হয়ে তাকিয়ে আছে। কই, নাস্তা খান, শুরু করুন। আপনি খাবেন না? আমি খেয়ে এসেছি, এখন আপনি খাবেন, আমি দেখব। আমি তো বাসায় নাস্তা করতাম, আবার আপনারা যে কেন কষ্ট করতে গেলেন? উফ, আপনি খাবেন নাকি? খাচ্ছি খাচ্ছি। আবির লজ্জা দিয়ে খাচ্ছে, আর তিশা তাকিয়ে তাকিয়ে দেখছে, মুগ্ধ হয়ে দেখছে। কাউকে খেতে দেখলেও যে এত ভালো লাগে তিশা জানা ছিল না। এরপর খাওয়া দাওয়া শেষ হলে তিশা বলে, আপনি বসেন, আমি রেডি হয়ে আসছি। কেন? আপনাকে নিয়ে ঘুরতে যাব। কোথায়? আছে আমার একটা পছন্দের জায়গা, বসেন, আসছি। এরপর বাক্কা 30 মিনিট পর তিশা অসম্ভব সুন্দরভাবে সেজে গুজে আবিরের কাছে আসে। আবির তিশাকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাঁ করে পরে দেখবেন, এখন চলেন। আবির লজ্জা পায়। তারপর তিশার সাথে বেরিয়ে পড়ে। ওরা গাড়িতে করে আগে একটা শপিং মলে যায়। আমরা এখানে? আপনাকে কিছু কিনে দিই, চুপ করে নিবেন, কোনো কথা বলবেন না। না না, এসব লাগবে না প্লিজ। আমি কিন্তু খুব রাগ করব। চুপ করে যা যা কিনে দিই নিয়ে নিন, পরে আমাকে কিনে দিবেন ভালো চাকরি পেলে। আবির আর কিছু বলতে পারে না। তিশা আবিরকে অনেক কিছু কিনে দেয়। তিশা আবিরকে ওর পছন্দ মতো সাজায়। আবিরকে এখন দেখলে গরিব মনে হয় না। হাতে ঘড়ি, চোখে সানগ্লাস আর গায়ে নতুন জামা। আবিরকে পুরো হিরো হিরো লাগছে। এরপর তিশা আবিরকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। আবির দেখে সেখানে তিশার অনেক ফ্রেন্ডস। হঠাৎই তিশা বলে ওঠে, হ্যালো ফ্রেন্ডস, এই হলো আমার বিএফ আবির আহমেদ। আবির স্তব্ধ হয়ে আছে। ও কল্পনাও করেনি এমন কিছু হবে। তিশা এটা কি বললো? আমিরকে ওর সব বান্ধবীদের সাথে নিজের বিয়ে বলে পরিচয় করিয়ে দিল। ওর বান্ধবীরা আবিরকে খুব পছন্দ করেছে। তারা আবিরের সাথে কথা বলে, ফ্রেন্ডশিপ করে, সেলফি তোলে। এরপর সবাইকে তিশা ট্রিট দেয়। আবির শুধু তিশার দিকে তাকিয়ে আছে। ওর উত্তর চাই এসবের। কি হচ্ছে এসব? তিশার সব বান্ধবীরা চলে গেলে আবির কিছু বলার আগে তিশা বলে ওঠে, আমি ওদের অনেক বলেছি যে আমার কোনো বিএফ নেই, বাট ওরা বিশ্বাস করে না। ওরা বলে আছেই আছে। আপনাকে আমার পছন্দ হয়েছে, তাই আপনাকে বিএফ বানিয়ে নিয়ে আসলাম। এখন থেকে আপনি আমার বিএফ। কি যে বলেন না, মজা করার একটা লিমিট থাকে। আপনি তো সব ভেঙে দিয়েছেন। যাই হোক, আমাকে এখনই যেতে হবে, মা বাসায় একা। আচ্ছা, আমি নামিয়ে দিব আপনাকে, সাথে আপনার বাসাটাও চেনা হবে। আচ্ছা চলুন। তিশা আবিরের খুব আপন হওয়ার চেষ্টা করছে, কিন্তু আবির নিজেকে আটকে রাখছে। তিশাকে মনে মনে আবির অনেক ভালোবাসে, তাই চাইলেও ফেলে দিতে পারছে না। তিশা গাড়িতে বসে আবিরের সাথে অনেক গল্প করে। আবিরও তিশাকে অনেক হাসায়। আবিরের বাসার কাছে আসতেই গাড়ি থামে।
এটা আমার বাসা, নিচতলায় থাকি। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আসি আমি। আজ অনেক কিছু কিনে দিলেন, বেতন পেলে আমিও কিনে দেবো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা শুনুন, জি? আপনি কিন্তু সত্যি আমার বিয়ে, অন্য কোনো মেয়ের দিকে তাকাবেন না, তাহলে কিন্তু চাকরি নট। আবির হাসে, ভাবে হয়তো মজা করছে, কিন্তু পরক্ষণেই তিশা বলে, মজা না, সত্যি সত্যি বলছি। আর কাল সময় মতো চলে আসেন। বাই। বলেই তিশা গাড়ি নিয়ে চলে যায়। আবির সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। এটা হলোটা কি? এরকম রাজকুমারী নাকি আবিরকে বিয়ে ভাবে? আবিরের বিশ্বাস হচ্ছে না। ও বাসার দিকে হাঁটা দেয় আর ভাবছে, তিশাও কি তাহলে আমাকে ভালোবাসে? কি জানি, হয়তো মজাই করছে। আবির বাসায় আসতেই দেখে বাসার দরজা খোলা। ভিতরে ঢুকে দেখে অহনর মায়ের কপালে জলপটে দিচ্ছে। মুহূর্তেই আবির শক খায়, অস্থির হয়ে যায়। ওর মা ঘুমাচ্ছে। আবির অহনার কাছে নিঃশব্দে গিয়ে বলে, কি হয়েছে মায়ের? ভয় নেই, একটু জ্বর উঠেছিল, মাথা ঘুরোচ্ছিল, তাই আমি ওষুধ খাইয়ে দিয়ে জলপটি দিচ্ছি। এখন ভালো আছে মা, মানে আন্টি। সত্যি তোমাকে কোটি কোটি ধন্যবাদ। তুমি না থাকলে যে মায়ের কি হতো। আচ্ছা এখন যাও, অনেক করছো, রেস্ট নাও। আমি এখন মাকে দেখছি। অহনা উঠে দাঁড়িয়ে দেখে অনেকগুলো শপিং ব্যাগ আর আবিরের ড্রেস আপ তো পুরো হিরোর মতো। আবিরকে দেখে অহনা ক্রাশ খায়। অহনা বলে, আপনাকে খুব সুন্দর লাগছে, মানিয়েছে একদম। থ্যাংক ইউ। একজন স্পেশাল মানুষ গিফট করছে, খুব ভালো সে। অহনা ভাবে জিজ্ঞেস করবে কি না, কে এই স্পেশাল মানুষ। পরে ভাবে উত্তরটা যদি ওর মন মতো না হয়, তাহলে এ বাসায় আসার ইচ্ছাটাই মরে যাবে। তাই ও আর কিছু বলে না, উপরে চলে যায়। আবির ফ্রেশ হয়ে আসে, মাকে চেক করে দেখে জ্বর নেই। আবির শান্ত হয়, মনে মনে অহনাকে অনেক ধন্যবাদ দেয়। সেদিন থেকে শুরু হয় আবিরের জীবনের সুন্দর একটা সময়। দীর্ঘ 6 মাস কেটে যায়। আবিরের ভালো বেতন, তিশার ভাইয়ের ভালো রেজাল্ট, আর তিশার সাথে আবিরের ঘনিষ্ঠতা অনেক বেড়ে যায়। তিশা আবিরকে ছাড়া কিছুই বোঝে না, আবিরও তিশাকে ছাড়া কিছুই বোঝে না। দুজন দুজনের প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে। ওরা জানে ওরা একে অপরকে অনেক ভালোবাসে, শুধু বলাটা বাকি। কিন্তু এসবের মাঝে একজন খুব কষ্টে আছে, আর সে হলো অহনা। এই 6 মাসে আবির অহনার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে। বলতে গেলে আবিরের সাথে কথাই হয় না অহনার। সামনাসামনি পড়লেও আবিরকে ফোনে ব্যস্ত পাওয়া যায়, খুব অল্প কথা হয়। অহনা সারাদিন অস্থির হয়ে থাকে, আবিরকে যেন ও পাচ্ছেই না। খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। তবে আবিরকে খুব খুশি মনে হয় ওর। ও ভাবে উনি কি কাউকে পেয়েছেন, নাকি অন্য কিছু। অহনা ভেবে পায় না। অহনার বাসায় মারে কি হয়েছে তোর? এরকম করছিস কেন? অহনার চোখে পানি। ও মায়ের কণ্ঠ শুনে চোখ মুছে কান্না সিক্ত কণ্ঠে বলে, উনি আগের মতো নেই, কেমন জানি হয়ে গিয়েছে। উনি কি কিছু বোঝে না মা? এতদিন ধরে আবিরকে ভালোবাসিস বলে দিলেই তো পারিস। অযথা না বলে দেরি করছিস। তোর বাবা আমার খুব পছন্দ আবিরকে। সেদিন যখন তোর বাবা অসুস্থ হয়ে পড়ে, আবির না থাকলে হয়তো। আবি যখন এই বাসায় প্রথম আসে তখন অহনার বাবা একদিন খুব অসুস্থ হয়ে পড়েন। বাঁচানোই যেত না যদি আবির তাকে সময় মতো হাসপাতালে না নিয়ে যেত। সেদিন থেকে অহনার পুরো পরিবার আবিরকে খুব পছন্দ করে, বিশেষ করে অহনা আর ওর বাবা। সত্যি উনি অনেক ভালো। না মা, ঠিক বলেছো, আমি ওনাকে সব বলে দিব। আর পারবো না, অনেক হয়েছে। উনি আমাকে বোঝেই না, তাই আমিই বলবো। হ্যাঁ বলিস, এরকম ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আবিরের বাসায় আবিরের মা বসে বসে সুপারি কাটছে। আবির পড়ার টেবিলে বসে একটা নতুন বই পড়ছে। হঠাৎ তিশার কল আসে। কই আপনি? এ তো বাসায়, কেন? রেডি হন, আমি আসছি। কল দিলেই চলে আসবেন। আচ্ছা। আবির রেডি হয়ে বসে আছে। তিশার কল আসতেই আবির ওর মাকে বলেই বাইরে আসে। এসে দেখে তিশা খুব সুন্দর করে সেজে গুজে আছে। আবির কাছে যেতেই বলে, তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। আমরা কোথাও পার্টিতে যাচ্ছি? হুম, আসেন আপনি, আজ আপনাকে একটা সারপ্রাইজ দিব। আবিরকে নিয়ে তিশা একটা সুন্দর মনোরম নিরিবিলি জায়গায় যায়, যেখানে ওরা ছাড়া আর কেউ নেই। আবির কিছু বুঝতে পারছে না। জায়গাটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ। এখানে আমি কাদের
আনি জানেন, কাদের? যাদের আমি খুব ভালোবাসি, যাদের নিয়ে আমি সারা জীবন চলতে চাই। আবির স্তব্ধ হয়ে যায়, নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। হঠাৎই দাঁড়িয়ে যায়, আবিরের ঠিক সামনে এসে দাঁড়ায়। আবিরের চোখে চোখ রেখে তিশা বলে, অনেক সময় অপেক্ষা করেছি, আর না, আমি বলতে চাই আপনাকে, আর আমি বলবো, হ্যাঁ, আপনাকে আমি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি। আপনার সাথে থাকতে, ঘুরতে, কথা বলতে, সব কিছু করতে আমার খুব ভালো লাগে। আমার আপনাকে চাই, সারা জীবনের জন্য চাই। বলুন, থাকবেন আমার পাশে? ভালোবাসবেন আমাকে? আবির পাথর হয়ে আছে। তিশা যে আজ ওকে প্রপোজ করবে ও কল্পনা করতে পারেনি, তাও আবির নিজেকে সামলে বলে, তোমার বাবা আমার মতো বেকার গরিবকে কখনো মেনে নেবে না। নিবে নিবে নিবে, না মানলে আমি মানাবো, তাও আপনাকে চাই। বলুন না, ভালোবাসবেন আমাকে? আবির তিশার চোখে পানি দেখে চোখের ওই নোনা জলগুলো সাক্ষী দিচ্ছে যে তিশা ওকে সত্যিই ভালোবাসে। আবির তিশার চোখের জল মুছে দিয়ে ওর বুকের সাথে জড়িয়ে ধরে বলে, তোমাকে আমি ভালোবাসি সেই প্রথম দিন থেকে। শুধু আমরা দুজন দূরে মানচিত্রের, তাই মনের কথাটা বলিনি। তোমার চেয়েও কয়েকশো গুণ বেশি ভালোবাসি আমি তোমাকে। আমিও। ওরা সেখানে অনেকক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রয়। দুজন আজ অনেক খুশি, দুজনের অনুভূতিগুলো আজ স্পষ্ট, দুজন আজ অসম্ভব খুশি। এরপর সেদিন ওরা অনেক ঘোরাঘুরি করে, অনেক সুন্দর একটা সময় পার করে। তিশা চেয়ে আবির অনেক খুশি, কারণ আবিরের কাছে তিশা ছিল এক স্বপ্ন, যে স্বপ্নটা সত্যি হলো। ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। পরদিন আজ অহনার মন অনেক উৎফুল্ল। আজও আবিরকে ওর মনের কথাটা বলবে। সময়টা এখন গোধূলি বিকেল। আবহাওয়াটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, আকাশটা পরিষ্কার, কোনো কালো মেঘ নেই। অহনা ছাদে দাঁড়িয়ে আছে, আবিরকে ছাদে আসতে বলেছে। আবির আসছে, আজ ওর মনের মধ্যে যত কথা আছে সব আবিরকে বলবে। অহনা অনুভব করে আবির এসেছে। পিছনে ঘুরে তাকিয়ে দেখে ওর স্বপ্ন পুরুষ ওর সামনে দাঁড়িয়ে আছে। আবির বলে, মা বললো তুমি নাকি ডেকেছো। জি, একটা কথা বলার ছিল আমার আপনাকে। তাই? আমারও যে বলার ছিল। আচ্ছা তুমি আগে বলো। না না, আপনি। না তুমি আগে। হুম, আপনি আগে, প্লিজ বলেন। আচ্ছা বলছি, জানো আমি একজনকে খুব ভালোবেসে ফেলেছি, সেও আমাকে খুব ভালোবাসে। গতকাল দীর্ঘ 6 মাস পর ও আমাকে বলেছে ও আমাকে অনেক ভালোবাসে। জানো, ও আমার স্বপ্ন ছিল। আমি আজ অনেক খুশি, অনেক। আবির কথা শেষ করে খেয়াল করো অহনার চোখ অশ্রুতে ভরে আছে, যে কোনো সময় তা গড়িয়ে পড়বে। আবির কিছু বলার আগে অহনা দৌড়ে নিচে চলে যায়। অহনা তো চলে যায়, কিন্তু ওর হাতে থাকা আবিরের জন্য লাল টুকটুকে গোলাপটা মাটিতে পড়ে যায়। আবির গোলাপটা তুলে হাতে নেয়। অহনা কি বলতে চেয়েছিল তা আর বুঝতে বাকি নেই আবিরের। আবির আজ অব্দি অহনাকে সেভাবে দেখেনি, কল্পনাও করেনি। আর অহনা, আবিরের খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আবির অহনাকে না, তিশাকে ভালোবাসে সেই প্রথম থেকে। অহনার বাসায় অহনা, এভাবে কাঁদছিস কেন? আবির না করে দিয়েছে, আমি কথা বলবো। কি হয়েছে বল। মা, আমি বড্ড দেরি করে ফেলেছি। উনি আমার নেই, উনি আর আমার নেই। লক্ষ্মীমা, কাঁদিস না। কেন ও তোর নেই? কি হয়েছে? সে অন্য কাউকে ভালোবাসে। আমি দেরি করে ফেলেছি মা, শেষ, আমার সব শেষ। অহনার মাও কষ্ট পেয়ে যায়। মেয়েটার কান্না দেখে তারও চোখে পানি চলে আসে। কোনোভাবেই পারছে না মেয়েটাকে থামাতে। আসলে হারানোর কষ্ট খুব ব্যথা দেয়। অহনা খুব ভেঙে পড়ে, আবিরের বাসায় আর যায় না। এভাবে আরো অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু একদিন সকালে আবির তিশার ভাইকে পড়াচ্ছিল। হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। আবির দেখে অহনা, রিসিভ করে কানে লাগাতেই, তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে, আপনার মায়ের অবস্থা খুব খারাপ। কথাটা শোনা মাত্রই মুহূর্তেই যেন আবিরের দুনিয়াটা অন্ধকার হয়ে আসে। আবির শুধু বলছে, আবির তিশাদের বাসা থেকে রীতিমতো দৌড়ে একটা সিএনজি নিয়ে হাসপাতালে চলে আসে। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল আবির বুঝতে পারছে না। ভয়ে চিন্তায় হাত পা অবশ হয়ে আসছে। ওর মনে প্রশ্ন একটাই, মা ভালো আছো তো? আবির 45 মিনিট পর আবির হাসপাতালে পৌঁছায়। দৌড়ে তাদের খুঁজে বের করে। আবির দূর থেকে দেখে সবাই
সমানে কাঁদছে। আবিরের ভিতরটায় এই কান্না দেখে অজানা এক ভয়ে ওকে গুটিয়ে আনছে। হাত পা সব থরথর করে কাঁপছে। আবির তাদের কাছে যেতেই অহনার বাবা মা আবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করা শুরু করে। আবিরের বুক শুধু টুকটুক করছে। আবির আস্তে করে বলে, আমার আমার মা কই? অহনার বাবা আবিরকে নিয়ে ভেতরে আসে। আবির কেবিনে ঢুকে দেখে সাদা কাপড় দিয়ে কাউকে ঢাকা। ওর মনে হচ্ছে ও অজ্ঞান হয়ে যাবে। আবির আস্তে আস্তে কাছে গিয়ে কাপড় সরিয়ে দেখে ওকে 10 মাস 10 দিন পেটে ধরে যে চুল মিষ্ট করেছিল, যে এত বছর ধরে ওকে দেখে শুনে আদর যত্ন করলে পিঠে করে বড় করেছিল, যার বুকের দুধ খেয়ে আজ ওর বাহুতে এত শক্তি, সেই মা চোখ বন্ধ করে শুয়ে আছে। পুরো হাসপাতাল কেঁপে ওঠে আবিরের আর্তনাতে। আবিরের কান্না সেদিন প্রত্যেকের বুকে তীরের মতো লেগেছে। মা হারিয়ে গিয়েছে, শেষ কথাটাও হয়নি। এই জালিম দুনিয়াতে সবাই ধোকা দিলেও মা কোনোদিন সন্তানকে ধোকা দেয় না। নিজের সব চুল কেটে 150 টাকায় বিক্রি করে দিয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়। এই সেই মা, সে আর নেই। আবির কাঁদতে কাঁদতে একসময় অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলেও আবার কাঁদে। মা তো আর নেই। ছেলেটা শেষ সম্বল মা, সেও আর নেই। আবির এখন নিঃস্ব। ওর চালকুলে এখন আর কেউ নেই। প্রথমে বাবা, এখন মাকে হারিয়ে আবির নিঃস্ব। অহনা আর ওর বাবা মা আবিরকে অনেক কষ্টে সামলায়। এরপর তারা সবাই মিলে আবিরের গ্রামের বাড়ি বরিশাল গিয়ে ওর বাবার পাশেই মাকে শুয়ে দিয়ে আসে। আবিরের চোখ ফুলে অস্বাভাবিক হয়ে গিয়েছে। অহনা আবিরের পাশে না থাকলে আবিরও অসুস্থ হয়ে মারা যেত। 3 বেলা খাইয়ে দিত অহনা আবিরকে। অন্যদিকে তৃষা পাগল হয়ে আছে। সে প্রচন্ড কান্নাকাটি করছে। আবিরের গ্রামের বাড়ি চলে আসতে চেয়েছিল, কিন্তু আবির কড়াভাবেই না করছে। তৃষাও কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছে। সবকিছু একদম শেষ হলে আবির ঢাকায় আসে। রুমের মধ্যে পড়ে আছে, চোখে অন্ধকার দেখছে, ঘোর কালো অন্ধকার। একটু পরেই তৃষা আসে। এই কয় মাসে অনেকবার আবিরের মায়ের কাছে এসেছে, দেখা করছে, গল্প করেছে। তৃষা আসলে আবির ওকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। আবিরের মনের মানুষ যদি এখন কেউ থেকে থাকে তাহলে তৃষা। যদিও আবিরকে ধরে অনেক কান্না করছে, তৃষা আবিরকে শান্ত করার চেষ্টা করছে। আবির কেঁদেই যাচ্ছে। অন্যদিকে অহনা কোনো রকম ফ্রেশ হয়ে নিচে আবিরের কাছে আসে ওর খেয়াল রাখতে, কিন্তু ও ভিতরে এসে এর দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। আবির ওর ভালোবাসার কাছেই আসে। অহনা যতটা নীরবে এসেছিল তার চেয়েও নীরবভাবে সে চলে যায়। অহনা মনে মনে সিদ্ধান্ত নেয় আর কখনো আবিরের কাছে যাবে না, কারণ আবির একা না, ওকে দেখে রাখার একজন আছে। অহনা প্রচুর কান্না পাচ্ছে। নিচের সে দৃশ্য বারবার অহনার চোখে ভাসছে। এরপর সময়টা খুব দ্রুত চলে যায়, বলতে গেলে প্রায় 4 মাস। অহনা সেদিনের পর আর আবিরের সামনে আসেনি। কেন আসেনি তার উত্তর আবিরের স্পষ্ট জানা। অহনা যেমন কষ্ট পেয়েছে তেমন রেগেও আছে। রাগটা আবিরের উপর না, নিজের উপর। অন্যের উপর রাগ থাকলে তা খুব সহজে নেমে যায়, কিন্তু নিজের উপরে সহজে নেমে যায় না। এই সময়টাতে আবির যদি কারো উপর ভরসা করতে পারে তাহলে তৃষা। তৃষা টানা 2 মাস আবিরের কাছে এসে থেকে ওকে ঠিক করে, ডিপ্রেশনে যেতে দেয়নি। ওর ভালোবাসা দিয়ে আবিরকে আগলে রাখে। খাওয়া দাওয়া, ঘুম সব তৃষা খেয়াল রাখে। তৃষার বাবা মা মানবতার খাতিরে তৃষাকে আটকায়নি। এছাড়া আবিরের এত বড় উপকার তাদের মাথার উপর তো আছেই। একদিন আবির তৃষার কোলে মাথা রেখে শুয়ে আছে। তৃষা আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আবির হঠাৎ তৃষার হাতটা ধরে একটা চুমু দিয়ে বলে, জীবনটা হয়তো এখানে শেষ হয়ে যেত, কিন্তু তুমি ধরে রেখেছো আমাকে। আয়নাটাকে একটু একটু করে জোড়া লাগিয়েছো। তিশা, তোমাকে শুধু ভালোবাসি না, অনেক 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 বেশি ভালোবাসি। তোমার ভালো থাকাই সব। তুমি ভালো থাকলে আমিও ভালো। জানো, মায়ের জন্য রোজ কাঁদি, জায়নামাজটা ভেজে যায় কাঁদতে কাঁদতে। এভাবে যে তাকে হঠাৎ করে হারাবো আমি কল্পনাও করিনি। থাক, আমি আছি তো। মা আল্লাহর কাছে ভালো আছে, তার জন্য বেশি বেশি করে দোয়া করো, তাই ভালো হবে। হুম। আচ্ছা, উঠে ফ্রেশ হও, অনেক কান্নাকাটি করেছো। চলো আজ ঘুরে আসি আমার সেই জায়গা থেকে, তোমার ভালো লাগবে। এইভাবে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে, বাইরে গেলে ভালো লাগবে। এরপর তৃষা এক প্রকার জোর করেই আবিরকে নিয়ে ঘুরতে চলে যায়।
অহনা লুকিয়ে লুকিয়ে ওর বারান্দা দিয়ে সব দেখে। ও ভাবে, আমি হয়তো ওনাকে এত খুশি রাখতে পারতাম না। আমি তো মধ্যবিত্ত, কিভাবে ওনাকে নিয়ে গাড়িতে করে ঘুরতে যেতাম, কখনোই পারতাম না। উনি ভালো আছে, এর চেয়ে ভালো আর কি হতে পারে আমার কাছে? কিছুই না। থাক মা, আর কাঁদিস না। যা হওয়ার ছিল হয়েছে। তোর বাবা আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। অহনা চোখ মুছে বলে, কি? তোকে এবার বিয়ে দিয়ে দিব। তাহলে তুই আবিরকে ভুলে ভুলা থাকবি। না করিস না মা, আবির আর তোর নেই। না না মা, আমি আর না করব না। তবে আমার কিছু সময় চাই নিজেকে গোছাতে, আর ভার্সিটিতে ভর্তি হতে চাই। ইন্টার পাস সার্টিফিকেট নিয়ে শ্বশুরবাড়ি যেতে চাই না। আচ্ছা, তাহলে তাই হবে, কিন্তু তুই আর কাঁদিস না। না, আর কাঁদবো না। এটাই তো বাস্তবতা, বিষাক্ত এক বাস্তবতা মা। এরপর আরো কয়েকটা মাস কেটে যায়। আবির আর তিশা এখন একে অপরের জন্য পাগল। তিশার বাবা এতদিন খেয়াল না করলে এখন তিনি সবটা খেয়াল করেছেন। সারাদিন আবিরের সাথে তিশার লেগে থাকাটা তার আর পছন্দ হচ্ছে না। তিশার বাবা তিশাকে ডাক দেয়। বাবা, ডেকেছো? হ্যাঁ, বসো। বলো বাবা। আবিরের সাথে তোর কি চলছে? সারা দিন ওর সাথে ঘুরোঘুরি, ফোনে কথা বলিস, যখন তখন নাকি ওর বাসায় যাস। কি এসব কি? তিশা এতগুলো প্রশ্নের সামনে পড়ে ঘাবড়ে যায়, কিন্তু সবকিছুর উত্তর একটাই। বাবা, আমরা একে অপরকে অনেক ভালোবাসি, আর ওনাকে তো তুমিও পছন্দ করো। তিশার বাবা মুহূর্তেই খুব রাগী হয়ে যান। তিনি তিশাকে জোরে ধমক দেন আর বলেন, ওই বেকার অনাথ গরিব ছেলেটাকে তুই ভালোবাসিস? ওর মতো গরিব ছেলেকে আমরা মেনে নিব তুই ভাবলি কি করে? বুঝছি, ও তোকে ওর প্রেমের ফাঁদে ফাঁসিয়ে আমার সম্পত্তি খাবে। অসম্ভব, একটা টাকা আর ওকে দিবি না। কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? তোমার মেয়ে আবিরের সাথে প্রেম করছে। কি? এসব কি শুনছি তিশা? কোথায় আবির আর কোথায় আমরা? সমাজে আমাদের একদম নামদাম আছে? ওর এখন কেউ নাই। সমাজ কি বলবে? তুমি কি পাগল হয়ে গিয়েছো? একটা চাকরি পর্যন্ত নেই, বেকার ছেলে। তিশা কান্না শুরু করে। ও অনুনয় সুরে বলে, বাবা, ও খুব ভালো, আমাকে অনেক হ্যাপি রাখবে। আমার হোটেলে থাকো খাও তো বুঝো না বাইরের দুনিয়াটা কত কঠিন। মাথার উপর তখন এসি না ফ্যান ঘুরবে, ব্র্যান্ডের দামি দামি জামা না ময়লা পুরনো জামা পরতে হবে। কিছু হলেই তখন আর রেস্টুরেন্টে যেতে পারবি না। এত আরাম আয়েশ বড় হওয়া, তুই কোনো দিন ওইখানে থাকতে পারবি না। 1000 বার পারবো, আমি ওনাকে ভালোবাসি। প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো, ওনাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচবো না। তৃষার মা, আমার পরিচিত এক বন্ধু আছে আমার মতোই, ওর ছেলে অস্ট্রেলিয়া থেকে এসেছে। আমি কথা বলে তৃষার সাথে আমার বন্ধুর ছেলের বিয়ে দিয়ে দিব। তুই রেডি থাক তৃষা, খুব শীঘ্রই তোর বিয়ে। বাবা প্লিজ, দোহাই লাগে, এমন কইরো না প্লিজ। তোর জন্য যেটা ভালো আমরা সেটাই করব। আমরা তোর বাবা মা, আমরা জানি তুই কেমন। যে মেয়ে এসি ছেড়ে রাতে ঘুমাতে পারে না, সেই মেয়ে যে ফ্যানের নিচে থাকবে তা অসম্ভব ব্যাপার। আর আমরা জেনে শুনে তা মেনে নিতে পারবো না। উনি আমার সাথে এখানেই থাক, সমস্যা কি? দেখেছো ওর সাহস? সমাজে আমাদের মান সম্মান সব শেষ করতে চাচ্ছে, ঘর জামাই করে রাখবে। ছি, তুই রেডি হ, তোর বিয়ে এবার আমি দিবই, এটা আমার চ্যালেঞ্জ। তাহলে আমিও আবিরকে বিয়ে করে ছাড়বো, এটাই আমার চ্যালেঞ্জ। আমি সব মানিয়ে নিব। যা এখান থেকে, নিজেকে গুছিয়ে রেডি কর। তিশা দ্রুত রুমে গিয়ে দরজা দিয়ে আবিরকে কল দেয়। হ্যাঁ তিশা বলো। আমাকে বিয়ে করতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু কেন, কি হয়েছে? বাবা আমার বিয়ে ঠিক করছে, আমাকে নাকি আপনার সাথে কোনোভাবে বিয়ে দিবে না। আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। দাঁড়াও, আমি তোমার বাবাকে বলছি। আপনি যেভাবে হোক তাকে মানাবেন। আচ্ছা। আবির তিশার ফোন কেটে ওর বাবাকে কল দেয়। ওর বাবা ফোন ধরতেই বলতে শুরু করে, ওই ছোট লোকের বাচ্চা ফকিন্নি, রাস্তার ছেলে তুই আমার মেয়েকে ফাঁসিয়েছিস আমার সম্পত্তির লোভে। কখনোই না, আর জীবনে আমার বাসায় আসবি না। আমার টাকায় চলে আমার বুকে চাকু মারিস। ফকিন্নির বাচ্চা, লজ্জা করে না? একদম মেরে ফেলবো আমার মেয়ের দিকে আবার নজর দিলে। ওর বিয়ে সামনে যদি কোনো কাহিনী করিস খবর আছে।
তিশার বাবা ঠাস করে ফোন রেখে দেয়। আবির নিজের কানকে বিশ্বাস করছে না তিশার বাবা যে এইরকম একটা রূপ আছে তাও কল্পনা করেনি। আবির তিশাকে হারাতে চায় না, তিশা ছাড়া ওর কেউ নেই। আবির এক মুহূর্ত সময় নষ্ট না করে তিশার বাসা যায়, কিন্তু ওদের দারোয়ান আবিরকে মারছে। তিশা জানালা দিয়ে সব দেখে, সাথে ওর বাবা মাও। ও কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমি রাজি, আমি তোমার সব কথা শুনবো, তুমি আর ওনাকে মেরো না। ওই ছেড়ে দে, জীবনটা ভিক্ষা দিলাম, যা এখান থেকে। আবির মার খেয়ে উঠে দাঁড়ায়। তিশা বলে, আপনি চলে যান, আমি আপনার কেউ না, আপনাকে আমি বিয়ে করব না, চলে যান এখান থেকে। আবির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। একে শুনলো তিশা ওকে এসব কি বলছে। আবির চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। সবাই চলে যায়। আবির মার খেয়ে একা দাঁড়িয়ে আছে, কেউ সাথে নেই ওর। তিশা এমন করবেও কল্পনাও করেনি। হঠাৎই আবিরের ফোনটা বেজে ওঠে। তিশার কল। আবির তাড়াতাড়ি রিসিভ করে। তিশা কাঁদতে কাঁদতে বলে, আমাকে মাফ করে দেন, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বাঁচানোর জন্য মিথ্যে বলছি। আমি এখন অভিনয় করছি যাতে পালাতে পারি। আমি সন্ধ্যায় বাসা থেকে পালাবো, আপনি বাসার পিছনে থাকবেন, গয়না গাটি টাকা পয়সা যা আছে সব নিয়ে আসবো। তিশা, আমি হয়তো নিঃস্ব, গরিব, তাই বলে তোমার বাবার টাকা দিয়ে আমি আমাদের জীবন শুরু করব? তা কখনো হয় না। তুমি জামা কাপড় ছাড়া আর একটা জিনিসও আনবে না, এগুলোর প্রয়োজন আমার নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি, টাকা পয়সা কেনা আমার শুধু তুমি হলেই হবে, আর কিছু চাই না। ঠিক আছে, তাহলে তাই হবে। আমরা আজ রাতেই বিয়ে করব, আমি তোমাকে আমার বউ করেই বাসায় নেব, আমি সব ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমার খুব ভয় করছে, যদি আজ পালাতে না পারি হয়তো এটাই আমাদের শেষ কথা। আমি অপেক্ষা করবো তিশা। আমি আসবো। এখন সন্ধ্যা। তিশার ফোনটা সে কখন থেকেই অফ। আবির ওদের বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। ও শুধু ভাবছে, তিশা কি পালিয়ে আসতে পারবে, নাকি আমার ভালোবাসা শেষ এখানেই? অনেকক্ষণ হলো তিশার কোনো খবর নেই। আবিরের খুব চিন্তা হচ্ছে, অস্থির অস্থির লাগছে, গলা শুকিয়ে আসছে। জীবনটা হঠাৎ এভাবে ওলটপালট হয়ে যাবে আবির কখনো ভাবেনি। ওর মনটা যখন হার মেনে আসছিল ঠিক তখনই কেউ এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর সেই চিরচেনা কণ্ঠ দিয়ে বলে, আমি এসেছি। আবির চোখ বন্ধ করে। দু ফোঁটা প্রশান্তির অশ্রু ওর নয়ন থেকে গড়িয়ে পড়ে। ও মুছে নেয়। থাক না, এত খুশির অশ্রু। আবির তিশার দিকে ফিরে তাকিয়ে দেখে ছোট্ট একটা ব্যাগ হাতে ওর সবচেয়ে প্রিয় আর শেষ সম্বল মনের মানুষটা মায়াবী মুখখানা নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। আবির তিশাকে কতক্ষণ জড়িয়ে ধরে, তারপর বলে, চলো নতুন জীবন শুরু করি। তিশা উজ্জ্বল হাসি মুখে বলে, চলুন। এরপর আবিরের ঠিক করে রাখা একটা কাজে অফিসে ওরা চলে যায়। সেখানে আবিরের বন্ধু আর তার স্ত্রী উপস্থিত ছিল। তাদের সাক্ষাতে ওরা দুজন বিয়ে করে ফেলে। দোস্ত, এই না কিছু টাকা, এটা তোরই দেওয়া আমাকে। ঠিক এরকম একটা সময় তুই আমাকে টাকা দিয়েছিলি, আজ আমিও তোকে দিলাম। কি বলে যে তোকে ধন্যবাদ দেব ভাই, আমার কাছে ভাষা নেই। সত্যি এই টাকাটার খুব প্রয়োজন ছিল আমার। জানি আমি, তাই দিলাম। আর শোন, হ্যাঁ বল। বিড়ালটা আজই মেরে দিস। তোর বেটা কি যে বলিস না। তা ভাবি, আমরা আসি। আপনাদের সাংসারিক জীবন সুখের হোক সেই দোয়া করি। জি ভাইয়া, দোয়া করবেন। কিছু লাগলে নির্ভয়ে বলিস। আচ্ছা দোস্ত। অন্যদিকে তিশার বাবা মা তিশাকে খুঁজে পায় না, কিন্তু তিশার রুমে একটা চিঠি পায়। সেখানে লেখা ছিল, আমাকে খুঁজতে এসো না, আমরা আজ বিয়ে করব, পারলে আমাদের জন্য দোয়া কইরো তোমরা। বাবা, আবিরকে তুমি লোভী বলেছিলে তাই না? দেখো, ও একটা টাকা কিংবা গহনা কিছুই আনতে দেয়নি, সে শুধু আমাকে চেয়েছে আর আমি তার কাছেই এসেছি। আর হ্যাঁ, ওনার কোনো ক্ষতি যদি তোমরা করতে আসো তাহলে জেনে রেখো আমাকে চিরতরে হারাবে। কি ভাবছো? যাও, ওকে ধরে নিয়ে আসো, তোমার লোকেদের খবর দাও। না নিলয়ের মা, তিশা আজ থেকে আর আমাদের মেয়ে না। ও আমাদের জন্য মরে গিয়েছে। আমার যা আছে সব নিলয়ের। তিশা নামে আমার কোনো মেয়ে নেই। ও বাস্তবতা কি বুঝেনি, এবার বুঝবে। আবির আর তিশার বিয়ে হয়ে গিয়েছে। ওরা রিক্সা করে বাসা যাচ্ছে। আবির তিশার হাতটা ধরে আছে। তিশার আজ খুব লজ্জা লাগছে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। পালিয়ে বিয়ে করা তিশার এক স্বপ্ন ছিল। অনেক সিনেমাতে নায়ক নায়িকা পালিয়ে বিয়ে করে, আজ
ওরাও পালিয়ে বিয়ে করলো। তিশা মিটমিট করে হাসছে আর লজ্জা পাচ্ছে। আবির সবটা বুঝতে পারছে। ও তিশার হাতটা শক্ত করে ধরে আছে। আবির মনে মনে বলছে। তোমার এই হাত আমি কখনো ছাড়বো না। এই রিক্সা ওদের বাসার সামনে থামে। দুজন নামে। আবির ভাড়া দেয়। এই রিক্সা চলে যায়। আবির তিশাকে বলে, তোমার জামাই বাড়ি এটা, বিসমিল্লা বলে ঢুকবে। আচ্ছা। ওরা বাড়িতে ঢুকে ওদের বাসায় না গিয়ে সোজা অহনাদের বাসায় চলে যায়। তিশা আশ্চর্য হয়ে বলে, আমরা এখানে? গুরুজনদের কাছ থেকে দোয়া নেবো না তাই? আবির বেল দিতেই অহনা দরজা খুলে দেয়। সালাম দেয়। আবির বলে, এটা তোমার ভাবি, আন্টি আর আঙ্কেলকে ডাক দাও, দোয়া নেই। অহনা বা ক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পাথর হয়ে গিয়েছে। বেল শুনে অহনার মা বাবা এসে উপস্থিত। আসসালামু আলাইকুম, আপনাদের বৌমা, আমাদের জন্য দোয়া করে দেন। কিন্তু এভাবে? ওর বাবা মানেনি, তাই কি করার, এভাবেই করতে হলো। ভালোবাসি ওকে অনেক, তাই হারাতে চাইনি। অহনার বাবা মা একে অপরের দিকে তাকিয়ে আবার অহনার দিকে তাকিয়ে ওদের ভিতরে নিয়ে আসে, বসায়, তারপর দোয়া করে দেয়। অহনা খুব কষ্টে নিজেকে ধরে রাখার চেষ্টা করছে। যা হওয়ার হয়ে গিয়েছে। আবির ওরা উঠতে নিলেই অহনার মা ওদের জোর করে খাইয়ে দেয়। আবির তো খাবেই না, তাও বাধ্য হলো খেতে। খাওয়া দাওয়া শেষ করে আবির সব বুঝিয়ে বলল তাদের। তারা সব শুনলো, কিছু বলল না। অহনা সব শুনে এইটুকু বুঝতে পারে যে আবির তিশাকে সত্যি অনেক ভালোবাসে। অহনার মুখে একরাশ মিথ্যা হাসি এনে বলে, চাবিটা দিন। আবির অবাক হয়ে বাসার চাবিটা অহনার হাতে দেয়। অহনা চাবি নিয়ে বলে, ভাবি চলুন আমরা নিচে যাই। তিশা আবিরের দিকে তাকায়। আবির ইশারা করে যেতে বলে। তিশা উঠে অহনার সাথে নিচে আসে। আসলে অহনা ওদের বাসর সাজিয়ে দিতে যাচ্ছে। তিশা নিচে এসে বলে, তোমার নাম কি বোন? ওহ না, আপনাদের আজ বাসরাত তো, তাই নিচে নিয়ে আসলাম। আজকে একটা বিশেষ রাত আপনাদের, তাই আমি সব গুছিয়ে দেব আপনাদের। তিশা খুব লজ্জা পাচ্ছে। ও লজ্জাসিক্ত কণ্ঠে বলে, তুমি তো খুব ভালো আর বুদ্ধিমতী। উনি কখনো তোমার কথা বলেনি। আমি ওনার কেউ না তো, তাই বলিনি, প্রতিবেশী শুধু। ও, তুমি তো খুব সংসারী, বাট আমি তো কিছুই পারি না। তুমি আমাকে শিখিয়ে দিবে? আচ্ছা দিব, তবে উনি বাসায় না থাকলে। আচ্ছা। অহনা সুন্দর করে ওদের মাস্টার বেডটা গুছিয়ে দিল। তিশাকে কানে কানে অনেক কিছু বলে দিল। তিশা তো লজ্জা নেই। অহনা তিশাকে সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর ওর কাছ থেকে বিদায় নেয়। তিশা অহনার কথা মতো চুপচাপ বসে আছে। অহনা উপরে গিয়ে আবিরকে নিচে যেতে বলে। আবির অহনার চোখে সেদিনের মতো অশ্রু দেখে। অহনা ধরে রেখেছে অশ্রুটা। মেয়েটা যে কত শক্ত এটা তার প্রমাণ। আবির অহনার বাবা মাকে বিদায় দিয়ে নিচে চলে আসে। আর অহনার নিজের রুমের দরজা দিয়ে নিজেকে অন্ধকারে আবদ্ধ করে। অহনার বাবা মা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এছাড়া আর কিছুই করার নেই তাদের। তারা জানে আজ রাতটা তাদের মেয়েটা কান্না করেই পার করে দিবে। আবির নিচে এসে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। ও ভেতরে ঢুকে দরজা লাগিয়ে তিশার কাছে যায়। আবির রুমে ঢুকে দেখে তিশা বেডের উপর চুপচাপ বসে আছে। একটা নীল শাড়ি পরেছে। আবির যেমন অবাক হয়েছে তেমন খুশিও। আবির দ্রুত ফ্রেশ হয়ে এসে নর্মাল জামা পরে তিশার কাছে যায়। কেমন এক অজানা উত্তেজনা কাজ করছে ওর মাঝে। আবির তিশার ঠিক সামনে বসা। তিশা ঘোমটা টেনে বসে আছে। আবির দুষ্ট সুরে বলে, এই ঘোমটার পেছনে কে বসে আছে? আপনার বউ। তা বউটাকে দেখতে পারি? হুম, পারেন। আবির আস্তে করে ঘোমটাটা তুলে দেয়। তিশার অসম্ভব সুন্দর মুখখানা এখন আবিরের সামনে। অপলক দৃষ্টিতে আবির তিশাকে দেখছে। ওদের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। আবির আজ মহা খুশি। ও শুধু তিশাকে দরকার ছিল, ও তা পেয়েছে। আবির তিশাকে মন ভরে দেখছে। ওর খুব ইচ্ছা হচ্ছে তিশার কপালে একটা চুমু দিতে। আবির নিজেকে আটকাই নিল। তিশার কপালে চুমু দিতে গেলেই তিশা হঠাৎ করে শুয়ে পড়ে। ঘটনা আকস্মিকতায় আবির তিশার উপর পড়ে যায়। আর চুমুটা কপালে না পড়ে তিশার মিষ্টি ঠোঁটটায় গিয়ে পড়ে। দুজনেই লজ্জায় শেষ হয়ে যায়। কিন্তু এরপর আস্তে আস্তে সব লজ্জা দূরত্ব শেষ হয়ে যায় ওদের মাঝে। একে অপরকে একদম আপন করে নেয় ওরা। তিশা আবিরকে ছাড়েই না। বেচারার উপর দিয়ে খুব ধকল যাচ্ছে। পরদিন সকালে ওদের মধু ঠাট্টা শেষ হয়। তিশার প্রতি আবিরের ভালোবাসা এখন আরো অনেক গুণ বেড়ে গিয়েছে।
আবির তিশাকে রেখে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে যায়, কারণ ও জানে তিশা রান্না করতে পারে না। আবির নাস্তা বানিয়ে তিশার কাছে আসে। কিউতি পাই, এই যে কিউতি পাই, ওঠেন এখন, নাস্তা করবেন না? আর একটু ঘুমাই না। না না, সকাল 11টা বাজে, ওঠো। তিশা আস্তে আস্তে চোখ মেলে তাকায়। আবিরের চোখে চোখ পড়তেই ও খুব লজ্জা পায়। আবির তিশাকে জড়িয়ে ধরে তিশার লজ্জায় মুখ লুকায়। ফ্রেশ হও, নাস্তা করবে? শাওয়া নিব। আমিও একসাথে নেবো, চলো। ইস, শখ কত। হ্যাঁ, অনেক শখ, চলো পূরণ করি। আবির তিশাকে কোলে তুলে নিয়ে গোসল করতে চলে যায়। এরপর ওরা ফ্রেশ হয়ে আসলে নাস্তা করতে বসে। তিশা নাস্তা খেয়ে অসহায়ভাবে বলে, আমি তো এগুলা খাই না, আমি ব্রেড আর জ্যাম খাই শুধু। আচ্ছা, আজ শুধু খাও, কাল এনে দেবো। আচ্ছা, আপনি রান্নাও জানেন? হ্যাঁ, মা শিখিয়েছে। আমি জীবনেও কিচেনে যাইনি। আস্তে আস্তে সব শিখবা। না, রান্নাঘরে গেলে তো আমার স্কিন পুরে কালো হয়ে যাবে, পরে আমাকে পচা দেখাবে। না না, আমি রান্নাঘরে যাব না, আপনিই অলওয়েজ রান্না করবেন। পাগলি, এই সংসারটা তোমার, তাই রান্না তো শিখতে হবে, নাহলে আমি অফিসে গেলে তুমি খাবে কি? আচ্ছা, শিখবো অহনার কাছ থেকে। মেয়েটা খুব ভালো, দেখতেও অনেক সুন্দরী, তাই না? হ্যাঁ, কিন্তু তোমার চেয়ে না। এই, আমরা আজ সারাদিন অনেক ঘুরবো, শপিং করব, ঠিক আছে? ঘুরতে পারবে, বাট শপিং কিভাবে করবে? টাকা কই? আচ্ছা, শপিং লাগবে না, ঘুরবো, খাবো, ঠিক আছে? আচ্ছা। এই, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? মন খুলে কথা বলছো না? যেভাবেই হোক একটা ছোট চাকরি করতেই হবে। টিউশনি তো সব ছেড়ে দিছি, চাকরি না করলে বাসার ভাড়া খাওয়া দাওয়া কিভাবে করব? আচ্ছা, আমরা কদিন পর ঘুরতে যাই, আমি আজ নেমে দেখি একটা চাকরি পাই কিনা। তোমার কষ্ট হওয়ার আগেই আমাকে একটা চাকরি নিতে হবে, টাকা শেষ হলে তোমাকে খাওয়াবো কি? আচ্ছা যেও, এখন নাস্তা খাও ঠিক মতো। তুমি রাগ করো না কেমন, আমি দুপুরের মধ্যেই চলে আসবো, বাইরে থেকে খাবার নিয়ে আসবো, তোমার রান্না করতে হবে না। আচ্ছা। আবির খেয়ে দিয়ে চাকরির খোঁজে বের হয়ে যায়। তিশা বাসায় একা। এখন একটা চাকরি করা আবিরের খুব প্রয়োজন, না হলে তিশাকে না খাইয়ে রাখতে হবে। তিশার মন খারাপ লাগছে। ভেবেছিল আজ সারাদিন ঘুরবে, এনজয় করবে, কিন্তু না, বাসায় একা পড়ে আছে। আবিরের ছবি দেখতে দেখতে তিশা একসময় ঘুমিয়ে পড়ে। হঠাৎই ওর ঘুম ভেঙে যায় কলিং বেলে। ঘড়িতে তাকিয়ে দেখে দুপুর 2টা 45 মিনিট। তিশা দরজা খুলতেই ওকে আবে জড়িয়ে ধরে। তিশা অবাক হয়ে যায়। আবে তিশাকে নিয়ে ভেতরে এসে খুব খুশি হয়ে বলে। আমি চাকরি পেয়েছি, ইয়ে। তিশাও অসম্ভব খুশি হয়ে যায়। ও বলে, কোথায়? বেতন কত? একটা গার্মেন্টসে, মাসে 16,000 টাকা দেবে, ভাড়া 8,000, বাকি 8,000 দিয়ে আমাদের বেশ চলে যাবে, ইয়াহু। আবির যতটা খুশি হয়ে বলল, তিশা ততটা খুশি হলো না। ও মন খারাপ করে বলল, গার্মেন্টস? মাত্র 16,000? আমার শপিং, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া তো কিছুই হবে না, ধুর। আবির অবাক হয়ে যায় তিশার কথা শুনে। আবির তিশাকে নিয়ে বিছানায় বসিয়ে বলে, রাগ করো না, আস্তে আস্তে আমাদের সব হবে। জীবনটা তো শূন্য থেকেই শুরু হয়, তাই না? আমরা আস্তে আস্তেই সব বানাবো। আমি একটা বড় চাকরি করব, তখন তুমি যা ইচ্ছে করো। তবে এখন আমাদের একটু ত্যাগ করতে হবে, আর এসবের চেয়ে ভালোবাসাটা বড়, তাই না? হুম। মন খারাপ করে না, এ দেখো তোমার জন্য হাজির বিরিয়ানি নিয়ে আসছি, সেই পুরান ঢাকা থেকে, খেয়ে দেখো, অসম্ভব মজার। তিশা এবার কিছুটা খুশি হয়। তা দেখে আবিরও। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে এসে খাবার দিচ্ছি। আমিও ফ্রেশ হব, ঘুমিয়েছিলাম তো। দোস্ত, আসো একসাথে ফ্রেশ হই তাহলে। এভাবে তিশা আর আবিরের ছোট্ট সংসারটা শুরু হয়। আবির তিশাকে পাগলের মতো ভালোবাসে। তিশার কথায় বা কাজে একটুকু রাগ হয় না বা রাগ দেখায় না। তিশার অভিযোগ শুনে আবির কাজে যায়, আবার এসে অভিযোগ। এভাবে টেনে টুনে 3 মাস যায়। একদিন রাতে উফ, এত গরম, কারেন্টও নাই, আইপিএসও নাই, আমি গরমে শেষ হয়ে যাচ্ছি, আর সে ঘুমাচ্ছে। তিশা, আমি খুব অসুস্থ, শরীরটা খুব দুর্বল। এই যে পাখা একটু বাতাস করতে করতে শুয়ে পড়ো, আমার জোর থাকলে আমি করতাম। জোর থাকবে কিভাবে? বিয়ে তো করে ফেলেছো, সব করা শেষ, এখন আর আমার মূল্য কোথায়? এখন শরীর খারাপের বাহানা দিয়ে শুয়ে থাকবা, আর আমি গরমে শেষ হব। কেন যে তোমাকে বিয়া। আচ্ছা পাখা দাও, আমি বাতাস করে দিচ্ছি, তুমি আরামে ঘুমাও, আর কিছু বলো না। হ্যাঁ, বাতাস দাও, এই গরম আর সহ্য হয় না, অসহ্য লাগছে আমার।
আবির আজ প্রচন্ড অসুস্থ, কিন্তু তিশার প্রতি ওর নিখুঁত ভালোবাসা থাকায় ও সব ভুলে অসুস্থ দুর্বল শরীর নিয়ে তিশাকে সারা রাত বসে বাতাস করতে থাকে। এরকম তিশার কথা শুনতে শুনতে দিন যেতে থাকে। আবির কিচ্ছু বলে না, অক্লান্ত পরিশ্রম করেছে শুধু তিশার মুখের হাসি ফোটানোর জন্য। কিন্তু তিশার মুখে কোনো হাসি নেই। ওর শপিং করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এসির নিচে থাকা, সেজে গুজে ঘুরতে যাওয়া, দামি দামি নিউ কালেকশন ড্রেস পরা, বাইরে খাওয়া দাওয়া সব বন্ধ। যেদিন থেকে আবিরের সাথে ওর বিয়ে হয়েছে, তিশা খুব তিক্ত হয়ে আছে। আবিরের এখন আর কাছে আসতে দেয় না। আবির কারণ জিজ্ঞেস করলে কিছু বলে না। আবির তিশাকে জড়িয়ে ধরা ছাড়া ঘুমোতেই পারে না। আবির চিন্তা করে যায়, তিশার কি হলো। আবির ভাবে হয়তো তিশা ওর বাবা মাকে খুব মিস করছে, তাই এমন করছে। আবির পরদিন মনে সব শক্তি এক করে তিশাদের বাসা যায়। দারোয়ান না থাকায় তেমন একটা সমস্যা হয়নি উপরে যেতে। আবির বেল দিতেই তিশার মা দরজা খুলে দেয়। আবির সালাম দেয়। সে রাগ এভাবে উত্তর দেয়, তিশার মা তিশাকে খুঁজছে। ওকে আনিনি, আপনাদের সাথে একটু কথা ছিল ওকে নিয়ে, ভেতরে আসতে পারি? আসো। তিশার মা আবিরকে নিয়ে তিশার বাবার কাছে যায়। সে আবিরকে দেখে মুহূর্তেই রেগে যায়। আবির অনেক কষ্টে তাকে শান্ত করে, তারপরও বলে, দেখুন, তিশা এখন আমার স্ত্রী, ওর খেয়াল রাখা আমার দায়িত্ব। আপনারা ওর বাবা মা, ও আপনাদের হয়তো খুব মিস করছে, জানি আপনারাও করছেন। আপনাদের হাত পা ধরে মিনতি করছি, একবার আমার সাথে আমার ছোট্ট বাসাটা যাবেন। আপনার মেয়েটা আপনাদের খুব মিস করছে, শুধু একটাবার একটু দেখা করেন। আমি তিশাকে এভাবে দেখতে পারি না, নিজের সবটা দিয়ে ওর মুখে হাসি আনি, প্লিজ চলুন। তিশার মা তিশার বাবাকে হ্যাঁ বলতে বলে। আসলে তারাও অস্থির হয়ে আছে মেয়েকে দেখার জন্য। তিশার বাবা গম্ভীর কণ্ঠে বলে, ঠিক আছে, যাব, চলো। আবির অনেক খুশি হয়। ও জানতো এতদিন পর তাদের রাগ পড়ে যাবে, কিন্তু আবির জানতো না যে তিশার বাবা মাকে ওর বাসায় নিয়ে যাওয়াটা একদিন ওর জন্য কাল হয়ে যাবে। আবির বাসা বেল দেয়। তিশা ভারী মুখ নিয়ে দরজা খুলে। আবির বলে, আর মন খারাপ করে থাকতে হবে না, এ দেখো কাদের নিয়ে আসছি। আবিরের পাশ থেকে তিশার বাবা মা বেরিয়ে আসে। তিশা এতদিন পর ওর বাবা মাকে দেখে স্তব্ধ হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে। তিশার মা তিশাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তিশার বাবা বাসায় ঢুকে অবাক। ছোট ছোট দুটো রুম, সোফা নেই, এসি নেই, কি একটা অবস্থা। তিশার বাবাকে হঠাৎ করে জড়িয়ে ধরে আর বলে, সরি, এখনো রাগ করে আছো? না রে মা, আর রাগ নেই। তিশার বাবা মাকে নিয়ে খাটে বসে। তিশার বাবা বলে, আচ্ছা, যা হয়েছে হয়েছে, আমি তোমাদের মেনে নিলাম। আমার মেয়েকে আমি এরকম জায়গায় দেখতে চাই না। তোমরা দুজন আজই আমার সাথে আমার বাসায় যাবে, আমার ওখানেই থাকবে। আর আবির, তুমি আমার কোম্পানি চালাবে। তিশা অসম্ভব খুশি হয়ে যায়, বাবাকে জড়িয়ে ধরে, অনেক ধন্যবাদ দেয়। কিন্তু আবির হাসি মুখে বলে, দুঃখিত বাবা, আমি তো এ কাজ করতে পারবো না। আমাদের বিলাসিতার প্রয়োজন নেই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আপনার টাকা পয়সা দিয়ে আমি চললে আমার পুরুষত্ব কই? আমি নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আপনি বলেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সাধ্য অনুযায়ী তিশাকে সুখী করব, বিলাসিতার প্রয়োজন নেই, তাই না তিশা? তিশা কিছু বলে না। আবির যা বলবে ওকে তাই মানতে হবে। আবির বলে, আচ্ছা আপনারা বসুন, আমি কিছু নিয়ে আসি। এই বলে আবির বাইরে যায়। আর তিশার মা বলতে শুরু করে, এই ছেলেকে তুই বিয়ে করেছিস যে তোর ভালো মন্দের কথা ভাবে না, শুধু নিজের কথাই ভাবে। নিজেকে একবার আয়নায় দেখেছিস? কি অবস্থা তোর? মুখটা শুকিয়ে গিয়েছে। কিরকম একটা বাসায়, কি গরম, এসি নেই, বাতাসও আসে না বাইরে থেকে। আমি আগেই বলেছিলাম ওকে বিয়ে করিস না, কখনো সুখী হবি না। কিন্তু বাপের কথা তো শুনিসনি, এখন বুঝ মজা। এটাই হলো বাস্তবতা। তুই আরামে বড় হয়েছিস, তোকে এখানে মানায়? তুই এখন থাকতি অস্ট্রেলিয়ার নামি দামি হোটেলে লাঞ্চ করতে, আর এখন তুই এই পুরনো শাড়ি পরে এখানে বসে আছিস। তিশা কাঁদছে। ওর সত্যি মনে হচ্ছে ও ভুল করেছে। তিশার বাবা ওর চোখ মুছে দিয়ে বলে, আমার কাছে ভালো উকিল আছে, তুই আবিরকে ডিভোর্স দিয়ে দে। তোর বিয়ে হয়েছে কেউ জানে না, ওকে ছেড়ে আবার নতুন করে জীবন শুরু কর। তিশা কিছু বলার আগে আবির এসে উপস্থিত। এরপর আবির তাদের ভালো মতো খাতিল দাতিল করে। তিশার বাবা মা তিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। আর যাওয়ার সময় বলে দেয়, চলে আসিস, আমরা অপেক্ষায় আছি। তিশার বাবা মা চলে গেলে তিশা আবিরের উপর খুব খারাপ ভাবে চেতে যায়। বাবার কথায় রাজি হলে কি এমন হতো? সে তো আমাদের ভালোই চায়, আমরা ভালো থাকতাম। আমার কোনো গুরুত্ব নেই তোমার কাছে?
আবির অবাক হয়ে যায় তিশার এরকম আচরণ দেখে। ও ভেবেছে তিশা এখন খুশি হবে, কিন্তু না, তিশা উল্টো আরো ক্ষেপে আছে। আবির তিশাকে শান্ত গলায় বলে, তিশা, এটা আমাদের সংসার, আর ওটা তোমার বাবার। তোমার বাবা কি তার শ্বশুরের সংসারে থেকে আজ ধনী হয়েছে, নাকি আস্তে আস্তে পরিশ্রম করে বড় হয়েছে? হয়নি। আমাদেরও সেভাবেই চলতে হবে। হুট করে বড় হওয়া ভালো না। আর তোমার বাবারটা খেয়ে পরে ঘুমালে সেখানে আমার কোনো মূল্যই থাকবে না। আচ্ছা, তোমার কাছে আমার ভালোবাসা বড় নাকি তোমার বিলাসিতা? তোমাকে খুশি রাখার জন্য আমি সব করতেছি আমার সাধ্য মতো। আর কি করব আমি? তোমার বাবাকে ফিরিয়ে দেওয়া ঠিক হয়নি। আমাদের ভালোর জন্যই ফিরিয়ে দিয়েছি। সেদিনের পর থেকেই তিশা আর আবিরের সম্পর্কটা আরো খারাপ হতে থাকে। ওদের বিয়ের প্রায় 8 মাস কেটে যায়। আবির আজও তিশার সাথে কোনো রাগারাগি করেনি, বরং তিশা বারবার আবিরকে কষ্ট দিয়ে যাচ্ছে। আবিরের কোনো খেয়ালও রাখে না। আবির এখন অতিষ্ঠ হয়ে গিয়েছে। আবিরের জমে থাকা রাগটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। তিশা আজ কথা কাটাকাটিতে আবিরকে বলে ফেলে, তুই আসলেই একটা ফকিরনির বাচ্চা। তোকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আবির মুহূর্তে খেপে যায় আর কষি একটা থাপ্পড় দিয়ে বাইরে চলে যায়। তিশা থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে যায়। আবির পেছনে না তাকিয়ে বাইরে চলে যায়। চোখের পানি ছেড়ে দিয়েছেও। দীর্ঘ 8 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তিশাকে ধরে রাখার জন্য। আবির যেন এখন অনেক ক্লান্ত। তাও তিশাকে হারাতে চায় না। সত্যিকারের ভালোবাসে ওকে। কিভাবে ওকে হারাবে? আবির দেয়ালে অনেকগুলো খুশি মারে, যে হাত দিয়ে ও তিশাকে মেরেছে। আবিরের মন কাঁদে। আবির দ্রুত বাসায় চলে আসে, কিন্তু এসে অবাক, স্তব্ধ বাসার দরজা খোলা। তিশা, তিশা, আমাকে মাফ করে দাও। আমার খুব ভালো লেগেছিল তোমার কথায়। তিশা। আবির তিশাকে কোথাও খুঁজে পায় না, শুধু একটা চিঠি পায়। আবির চিঠিটা পড়ে মাটিতে লুটিয়ে পড়ে, অজ্ঞান হয়ে যায়। কারণ চিঠিতে লেখা, আজ আপনি আমার গায়ে হাত তুলেছেন, তাই না? আমার জীবনে আমার গায়ে কেউ হাত তোলেনি, আপনি তুলেছেন। ভালো হয়েছে। আমি আর আপনার কাছে কখনো যাব না। আমি আসলেই ভুল করেছি সেই দিন বাবা মায়ের কথা না শুনে। আপনার মতো ফকিরনি রাস্তার ছেলের কাছে আমি সুখে থাকতে পারবো না। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। ভুলেও আমাকে নিতে আসবেন না। আমাদের আর একসাথে থাকা হবে না। আমি ওই নরকে আর থাকতে পারবো না। হ্যাঁ, আমার ভালোবাসার চেয়ে বিলাসিতা প্রিয়। আপনার মতো ফকিরনির কাছে আর থাকা সম্ভব না। আবির ধীরে ধীরে চোখ মেলে তাকায়, অহনাকে দেখতে পায়। ওর চোখে পানি। আপনি ঠিক আছেন? কেমন লাগছে বাবা এখন? আমি স্যুপ নিয়ে আসি। আবির এক লাফে উঠে বসে, বসেই কান্না করে দেয়। আবিরের কান্না দেখে অহনাও নিঃশব্দে কেটে দেয়। প্লিজ এভাবে কাঁদবেন না, প্লিজ থামুন। আমার সব শেষ। আমার তিশা, আমি এখনই ওর কাছে যাব। ওকে ফিরিয়ে আনতেই হবে। আবির, আমরা চিঠিটা পড়েছি। তিশা আর আসবে না। ওকে কলও দিয়েছিল অহনা, ও বলেছে। আবির মরে যাক, আমার আর কিছুই যায় আসে না। আঙ্কেল, ও রাগ করেছে, আমাকে যেতেই হবে। আবির ক্লান্ত, চিন্তিত, ক্ষুধার্ত, অসুস্থ শরীর নিয়ে তিশার বাসায় ছুটে যায়, কিন্তু তিশা আবিরের সামনে আসে না। দারোয়ানরা আবিরকে মেরেও ওর হাতে একটা জিনিস ধরিয়ে দেয়, আর সেটা হলো ডিভোর্স পেপার। সেখানে তিশার সাইন রয়েছে। আবির পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আজ তিশাও আর তার পাশে নেই। কেউ নেই, আর কেউ নেই। আবিরের চোখের পানিগুলো টপ টপ করে পড়ছে। তার মানে অনেক আগে থেকেই তিশা ওকে ছাড়তে চেয়েছে, না হলে এত তাড়াতাড়ি ডিভোর্স পেপার আসে কি করে? আবিরের সব শেষ। এত কষ্ট, এত কিছু সহ্য করে, এত কিছু করেও তিশাকে আটকে রাখতে পারেনি। আর এসব কিছু হয়েছে শুধু টাকার জন্য। বেকারত্ব, গরিব, দারিদ্রতা। তিশা আবিরের সব ছিল। তিশা এরকম করবে আবির ভাবেনি। আবিরের সামনে এখন একটাই পথ, মৃত্যু। আবির বাসা যায়। আস্তে আস্তে ডিভোর্স পেপারটা নিয়ে ছাদে ওঠে। তিশার সাইন চাইতেও এই ডিভোর্স পেপারে ও দিবে সাইন। ওর রক্ত রঞ্জিত করে দিবে এই ডিভোর্স পেপার। আবির ছাদে উঠে রেলিং এর উপর উঠে দাঁড়ায়। শুধু এক পা, মাত্র এক পা বাড়ালে সব শেষ। সবার জীবন থেকে আবির নামটা মুছে যাবে। আবির দাঁড়িয়ে আছে। শেষ সময় এসে পুরনো সবকিছু মনে করার চেষ্টা করছে। বাবা মায়ের যত ভালোবাসা, মায়ের শেষ মুখখানা, তিশার কথা মনে করতে চায় না ও। জীবনের শেষ মুহূর্তটা শুধু ওর বাবা মার জন্য। আবির আকাশের দিকে তাকিয়ে বলে, বাবা মা, আমি আর একা থাকতে পারবো না। ভেবেছিলাম ও আমাকে ভালো রাখবে, কিন্তু সবটাই মিথ্যা ছিল।
আমি আসছি তোমাদের কাছে, আমি আসছি। শেষ সময় আমি চোখ বন্ধ করে পা বাড়াচ্ছে। থুক 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 সময়টা পুরো নিস্তব্ধতা ছেয়ে গেছে। সময় যেন শেষের অপেক্ষা করছে। আমি যখনই পড়ে যাবে ঠিক সেই মুহূর্তে কেউ ওকে পেছন থেকে জোরে টান দিয়ে ছাদের উপর থেকে ফেলে দেয়। আমি তাকিয়ে দেখে অহনা। অসম্ভব ভয় আছে মেয়েটা। অহনা কান্না করতে করতে আবেগকে মারতে শুরু করে। এক পর্যায়ে মারা বন্ধ করে ওকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে, খুব শক্ত করে। আবির বাকরুদ্ধ হয়ে আছে। অহনা আবিরের মুখে অজস্র চুমু দিয়ে খুব কান্না করতে করতে বলে, কি করতে চাচ্ছিলেন আপনি? আমাকে একা রেখে চলে যাবেন? আর কত কষ্ট দিবেন আমাকে, আর কত? অহনার কান্না দেখে আবিরও ওকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করে দেয় আর বলে, আমার সব শেষ, আমার আর কেউ নাই, আমি এখন কি নিয়ে বাঁচবো? অহনা আবিরের মাথা তুলে ওকে ধরে অঝরে কাঁদতে কাঁদতে বলে, আর কখন বুঝবেন আপনি আমি কতটা ভালোবাসি আপনাকে? আমি কখন? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি তোমার ভালোবাসার যোগ্য না, আমি কাউকে খুশি করতে পারি না, আমি ফকিন্নি, আমি রাস্তার ছেলে, বেকার আমি। তুমি আমার কাছে কখনো সুখে থাকবা না। ও পায়নি আমার কাছ থেকে সুখ। সত্যিকারের ভালোবাসায় কখনো আরাম আয়েশের প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু দুটি মানুষের একে অপরকে বোঝা, সুখে দুঃখে একসাথে থাকা। আমার বিলাসিতার প্রয়োজন নেই, শুধু আপনার স্পর্শই যথেষ্ট। আবিরের বুঝতে বাকি নেই যে ও এতদিন ভুল মানুষটাকে ভালোবেসে এসেছিল, যার কাছে বিলাসিতা আর টাকা দিয়ে কেনা সুখী বড় ছিল। কিন্তু অহনা ওকে সত্যিই ভালোবাসে। আবির বলে, তোমার বাবা মা আমাকে কখনো মেনে নেবে না, কখনো না। বাবাই আমাকে পাঠিয়েছে, সেই আপনাকে দেখেছে। বলুন, আর কোনো সমস্যা আছে? আমি ব্যর্থ অহনা, আমার জীবনে এসে তুমিও না জানি ব্যর্থ হয়ে যাও। আপনার সবকিছু ভাগাভাগি করে নিতে চাই, সবকিছু। আমরা দুজন মিলে আবার জীবনটা সাজাবো। তাও আপনি আর ভেঙে পড়েন না, আর কখনো এমন করবেন না। আপনাকে হারাতে চাই না। আমার হাতটা ধরবেন সারা জীবনের জন্য? আমাকে ওর মতো ছেড়ে যাবে না তো? কখনো না। যতক্ষণ আমার নিঃশ্বাস চলবে এই হাত আমি ছাড়বো না। আমিও। এরপর আবির আর অহনা বিয়ে হয়। অহনা আবিরের আঙ্গোছালো জীবনটাকে সাজিয়ে দেয়। আবির ছোট্ট একটা ব্যবসা থেকে আস্তে আস্তে অনেক বড় একটা ব্যবসা করে। অনেক বড় হয় আবির। আর ভাগ্যর কি খেলা, আজ আবির এত বড় যে আবিরের নিজের মার্কেটে তিশা শপিং করতে এসে কান্না করে, কারণ সে ভালো নেই। আবিরের মতো তাকে কেউ আর ভালোবাসে না।